আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। যারা যারা এর মধ্যে জয়েন করে ফেলছো, তো দেখতেই পারতেছো তোমরা যারা এসএসসি 2024 ব্যাচের আছো, তাদের যেই মডেল টেস্ট শুরু হতে যাচ্ছে অভ্যাসের সাথে। সো তার আগে আমরা আর কি তোমাদের জন্য কিছু ফ্রি ক্লাসের আয়োজন করছি। তো তার মধ্যে গতকালকে তো আমাদের যে ফিজিক্স ক্লাসটা সেটা হয়ে গেছে, আর আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রি ক্লাসটা দেখবো। তো আমরা হচ্ছে কিছু টপিক নিয়ে একটু ডিসকাস করব, যে তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যে আসলে বোর্ড কোয়েশ্চেন কেমন হয়। আর এগুলো মোটামুটি কিছু টপিক আছে, মানে কিছু বলতে কি, এই জিনিসগুলো তোমরা হচ্ছে স্কুলে অলরেডি বিভিন্ন পরীক্ষা দিছো, হ্যাঁ, অনেকদিন ধরে পড়ে আসছো 9-10-এ, মোটামুটি জানা পরিচিত জিনিসই। বাট আমরা একটু এগুলো বোঝার চেষ্টা করবো ইম্পর্টেন্স এর ভিত্তিতে, যে কেমিস্ট্রির যে টপিকগুলো আর কি একটু এসএসসির জন্য আমাদের বেশি ইম্পর্টেন্ট বা বেশি আসে, হ্যাঁ, বুঝতে পারতেছো একটা ক্লাসে, ওই জন্য যতটুকু তোমাদেরকে একটু আইডিয়াটা দিয়ে দেওয়া যায় সেটাই হচ্ছে আমাদের টার্গেট থাকবে, ওকে। আর খুবই ভালো হয় যদি হচ্ছে তুমি ক্যালকুলেটরটা নিয়ে বসো, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে ক্লাসে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের যে একদম অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন, যেটা অ্যাকচুয়ালি তোমাদের তো ওই যে জীবাশ্ম জ্বালানি নামে বইতে চ্যাপ্টারটা আছে, সেটা থেকেও কিছু প্রবলেম দেখবো। জারণ বিজারণ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এখান থেকেও একটু দেখবো। মানে কিছু ইম্পর্টেন্ট কি টপিক আজকে আমরা দেখবো, একদম নির্দিষ্ট একটা বা দুইটা চ্যাপ্টার না, বাট কয়েকটা চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কি টপিক যেগুলো থেকে কোয়েশ্চেন আসে বেশি, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো, ওকে। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, গুড ইভিনিং। চলো তাহলে হচ্ছে আমরা শুরু করি, হ্যাঁ। আচ্ছা, সো প্রথমে আমরা যে জিনিসটা দিয়ে শুরু করতেছি, এটা হচ্ছে মোল। আমাদের এই যে এই রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটায় করতে হয়, হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন টাইপের ক্যালকুলেশন ম্যাথমেটিক্যাল প্রবলেম কেমিস্ট্রির, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ কি দেখো, এই জিনিসটা বেসিক্যালি এই যে মোলকে আমরা আগে একটু বলি, এটা জানো যে ছোট হাতের এন দিয়ে, এটা দিয়ে লিখি। এই জিনিসটার অ্যাপ্লিকেশন তুমি মোটামুটি যতদিন কেমিস্ট্রি পড়বা তোমার এটা লাগবেই। যেই কোনো কেমিক্যাল ক্যালকুলেশনে বা কোনো একটা রাসায়নিক গণনায়, মানে কেমিস্ট্রির ম্যাথে, সহজ কথা, কেমিস্ট্রির ম্যাথে এই মোল কোনো না কোনো ভাবে তোমার চলেই আসে, জিনিসটা হচ্ছে এরকম, ওকে। তো দেখো, একটা জিনিস তুমি এখন এসএসসি সময় পড়তেছো, হ্যাঁ, সেটা তোমার এই যে 19-এ পড়ে আসছো, সেটা ধরো তোমার হচ্ছে বোর্ড পরীক্ষায় কাজে লাগলো। আবার সেটা যদি তোমার হচ্ছে ইন্টারেও কাজে লাগে, এইচএসসি সময় কাজে লাগে বা পরবর্তীতেও কাজে লাগে, তাহলে বেশ ভালো না? মানে তার মানে এই কনসেপ্টটা বা এই টপিকটা তুমি যদি এখন থেকে ভালো মতো বুঝো, তাহলে সেটা ফিউচারে তোমার জন্য ভালো হবে, যে এই টপিকটা তোমার অনেকদিন কাজে লাগবে, এরকম আর কি, ওকে। আসো, তাহলে আমরা একটু দেখি যে এই যে আমাদের এক মোল, এক মোল বলতে বেসিক্যালি যেটা বোঝায় সেটা যদি একটু দেখাই। এই যে এক মোল, এটা হচ্ছে আমাদের যে 6.023 ইন্টু 10⁻23। এই যে এত সংখ্যক সামথিং যদি থাকে, সামথিং বলতে এখানে বেশ কয়েকটা জিনিস হতে পারে। ধরো আমি যদি এখানে কোন একটা অণু নিয়ে কথা বলি, তাহলে এখানে হচ্ছে অণু হতে পারে। আমি যদি এখানে পরমাণু নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে এখানে পরমাণু হতে পারে। আবার আমি যদি এখানে আয়ন নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে আমার আয়নও হতে পারে। তো এই যে দেখো, এক মোল পরিমাণ বলতে এটাই বোঝায়। এন্ড এক্সাম্পল গুলো আসলে তোমরা জানো, যেমন ওই যে চারটা থাকলে আমরা বলি হচ্ছে এক হালি, 12টা থাকলে আমরা বলি এক ডজন। ঠিক একইভাবে কেমিস্ট্রিতে আমাদের যদি এই সংখ্যাটা থাকে, এই যে যদি আমাদের এই সংখ্যাটা থাকে 6.023 ইন্টু 10⁻23, এটাকে আমরা বলি আর কি এক মোল। তো এই যে এক মোলে আবার কিছু জিনিস নির্দিষ্ট থাকে, ঠিক আছে। আচ্ছা দেখি, যেমন আমরা একটা এক্সাম্পল নেই। ধরো আমরা এক্সাম্পলটা কার নিতে পারি, আমরা নিই হচ্ছে আমাদের খুব পরিচিত একটা গ্যাস নিই, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ঠিক আছে। সেই যে একমল বললাম, যে একমল বললে আমি তাহলে বলতে পারবো যে একমল কার্বন ডাইঅক্সাইড গ্যাস সমান কার্বন ডাইঅক্সাইডের এই যে এত সংখ্যক অণু, এই যে কত, 6.023 ইন্টু 10⁻23, এত সংখ্যক অণু, এটা বলতে পারি। আরো কিছু জিনিস বলতে পারি, একটু খেয়াল করো। এখানে আমি এই কথাটা বলতে পারি যে এটা সমান হচ্ছে, তুমি যদি কার্বন ডাইঅক্সাইডের একটু ভরটা ক্যালকুলেট করো, দেখো কার্বনের আমার কত, কার্বনের হচ্ছে এই যে 12, অক্সিজেনের কত, একটা হচ্ছে 16, দুইটা অক্সিজেন, তাহলে এই যে 16 × 2 32, তাহলে কত আসে 32, আর 12 আমার চলে আসে হচ্ছে 44। এটা আশা করি তোমরা জানো, ভরটা মুখস্থ রাখতে পারলে সুবিধা হয়। কার্বন ডাইঅক্সাইড অনেক কাজে লাগে, তো এই জন্য তুমি পরীক্ষার সময় এই যে এখন যেমন 12 32 সেটাকে যোগ করে বের করলাম, এটা যদি তুমি একেবারে লিখতে পারো তাহলে তোমার কিন্তু কিছু সময় বেঁচে যাবে, এই জিনিসটা সুবিধা হয় আর কি, ওকে। তো দেখো, এটাকে আমরা বলি হচ্ছে এই যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো, একটা আমি প্রকাশ করলাম টি দিয়ে। ধরো এই যে এখানে যদি আমি বলি টি, মানে সংখ্যা, যে গুণে গুণে বের করা যেটা, সেটা একটা প্রকাশ করলাম এখানে গ্রাম দিয়ে, মানে এটা হচ্ছে ভরটা, ওর অ্যাকচুয়ালি ভরটা কত হবে সেটা। আর আরেকটা প্রকাশ আমরা করতে পারি, যেহেতু কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাস, হ্যাঁ, ওর কিন্তু আয়তন যেটা সেটা হচ্ছে নির্দিষ্ট। আয়তন মানে ভলিউম আর কি, রাইট? তো ভলিউম হচ্ছে নির্দিষ্ট, সেটা কিরকম, ওর এই ভলিউমটা হচ্ছে এই যে 22.4 লিটার, এটা।
এবং আশা করি তোমরা জানো এখানে একটা কন্ডিশন আছে, এই যে এই ভলিউমটা বা এই যে আয়তনটা আমরা বের করলাম, এটা হয় হচ্ছে আদর্শ তাপমাত্রা ও চাপে। আদর্শ তাপমাত্রা ও চাপে। এবং সেই ভ্যালুটা আবার কত? এই যে আদর্শ তাপমাত্রা ও চাপ যেটার কথা বলতেছি, সেটা অ্যাকচুয়ালি কত? টেম্পারেচার যদি বলি আমরা, সেটা হচ্ছে আমাদের 0°C এটা। আর এই যে চাপটা যেটা আছে না, এটা হচ্ছে আমাদের 1 atm। এই যে এই কন্ডিশনে অ্যাকচুয়ালি যে কোনো গ্যাসের ভলিউমই 22.4 লিটার হবে, শুধু কার্বন ডাইঅক্সাইড বলে না। যে কোনো গ্যাসের 1 মোলকে যদি তুমি নাও, তাহলে হচ্ছে তার জন্য 22.4 লিটার হবে। ইনফ্যাক্ট দেখো, এই যে অনুসংখ্যা যেটা বললাম ভাইয়া, এটাও কিন্তু যে কোনো গ্যাসের 1 মোলের জন্য এটাই হবে, 1 মোল মানেই এটা। কিন্তু এই যে এখানে একটা ব্যাপার দেখো, 2 নাম্বার পয়েন্টটা খালি জাস্ট এটা চেঞ্জ হবে। যেমন আমি যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস নেই, এটা আসলে হচ্ছে তোমার 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এবার ধরো আমি যদি অক্সিজেন গ্যাস নেই, অক্সিজেন একটার হচ্ছে ভর 16, দুইটার ভর হচ্ছে তাহলে 32। তার মানে 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন। তারপর আমি যদি ধরো মিথেন গ্যাস নেই, এই যে মিথেন CH4, কার্বনের হচ্ছে 12, আর চারটা অক্সিজেনের হচ্ছে, চারটা হাইড্রোজেনের হচ্ছে 4 করে, মানে 1 করে 4, তাহলে 12 4 হচ্ছে 16 গ্রাম। তাহলে দেখছো এদের প্রত্যেকের 1 মোল মানে কিন্তু এই সংখ্যাটাই। 1 মোল মানে কিন্তু এই যে 22.4 লিটার আদর্শ তাপমাত্রা চাপে। এগুলা ঠিকঠাক, কিন্তু চেঞ্জ কি হয়? চেঞ্জ হচ্ছে এই যে ভরটা, আণবিক ভরটা। একজনের জন্য এই যে কার্বন ডাইঅক্সাইড দেখলাম 44 গ্রাম, তারপর মিথেনে দেখলাম 16 গ্রাম, অক্সিজেনে দেখলাম 32 গ্রাম, এরকম আর কি। ওকে, ওকে, চলো তাহলে হচ্ছে আমরা সামনের দিকে যাই এবার। এবার হচ্ছে আমরা এখানে মোলারিটি জিনিসটা বুঝি। এই যে দুইটা কনসেপ্ট নামের মধ্যে মিল আছে দেখো, একটা হচ্ছে মল, একটা হচ্ছে মোলারিটি। বাট জিনিস কিন্তু একদম 100% সেম না। হ্যাঁ, 100% সেম কি, বেশ ভালো ডিফারেন্স আছে। এটাই আমরা আর কি দেখবো এখন। হ্যাঁ, খেয়াল করো, আমরা যদি বলি মোলারিটি কি, আগে সহজ কথায় বলি যে আমাদের বইতে মোলারিটিটা এই যে দেখো, সূত্র যদি বলি এস দিয়ে প্রকাশ করা আছে। এই যে আমাদের বইতে হচ্ছে এটা এস দিয়ে প্রকাশ করা আছে। এটা কি আসলে? এটা হচ্ছে আমাদের এই ঘনমাত্রার একটা একক। ঘনমাত্রার একটা একক। এখন ঘনমাত্রা এই জিনিসটা কি, তোমাদেরকে সহজ উদাহরণ দিয়ে বলি। ধরো তোমার কাছে কোন একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে তুমি পানি নিলা। পাত্র বলতে কি, গ্লাস আছে, একদম সহজ এক্সাম্পলে যে তুমি শরবত বানাবা, ঠিক আছে, লেবু শরবত বা হচ্ছে যে চিনি দিয়ে কোন একটা শরবত বানাবা, বা স্যালাইন, পানির মধ্যে লবণ দেওয়া হয়, এই টাইপের কিছু একটা বানাবা। তো সেই ক্ষেত্রে তোমার কাছে কি থাকবে? এই যে কোন একটা সলিউশন যদি বানাইতে চাও, এই যে শরবত যদি বানাইতে চাও, তোমার অবশ্যই আগে এখানে পানি দেওয়া লাগবে। এরপর পানির মধ্যে যার শরবত তুমি বানাচ্ছো বা যেই দ্রবণ বানাচ্ছো, সেটাকে নেওয়া লাগবে, হইতে পারে সেটা চিনি, লবণ। তো এই যে দেখো, আলটিমেটলি আমি একটু দেখাই এখানে। এই যে আঁকলাম, একটা পাত্র আঁকলাম, এই যে আছে, এই পাত্রের মধ্যে হচ্ছে আমার এই যে পানি আছে, এটা হচ্ছে আমাদের পানি। আর এখানে ধরো আমি একটু করে দিয়ে দিলাম হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে এখানে মিশাবো। এটা ধরো আমাদের ওই যে চিনি, চিনির একটা টুকরা আর কি, এরকম নিলাম। সেই যে দেখো, দুইটা জিনিস যে আছে না, এই যে দুইটা জিনিস যে আছে না, এই যে মিশানোর পর আমি আলটিমেটলি একটা শরবত পাবো। বুঝতেই পারতেছো, যেটা খেতে একটু মিষ্টি হবে, এই টাইপের একটা শরবত পাবো। ঠিক আছে, সেই যে আমি চিনিটাকে এখানে মিশাইলাম, মিশানোর পর এই যে ধরে নিলাম এটার কালার ছিল এরকম। তো এই যে এই জন্য এখন কালারটা এরকম হয়ে গেল। ঠিক আছে, এই যে এই যে শরবত পেলাম। তো এখন আমি কি করব? আমি হচ্ছে এটা একটু মাপি। হ্যাঁ, সাধারণত তোমরা বিকার হয়তো দেখছো অনেকে, হ্যাঁ, স্কুলের ল্যাবে, কেমিস্ট্রি ল্যাবে দেখার কথা বিকার, এরকম দাগ কাটা থাকে। ঠিক আছে, দাগ কাটা থাকে। তো আমার মনে করো বিকারের এখানে যে পরিমাণটা, সেটা আমি কত নিব? 500 ml নিই ধরো। এই যে 500 ml নিলাম। ঠিক আছে, 500 ml। আর এইখানে আমি ধরো আমার যেই চিনিটা আছে, চিনিটা আমি ধরো কত নিতে পারি? আমি নিলাম ধরো 5 মোল। 5 মোল। এই যে হিসাবটা দেখো, একজনকে কিসে নিছি? মোলে। কাকে? চিনি, মানে যেটাকে আমি অ্যাকচুয়ালি মিশাতে চাচ্ছি। ঠিক আছে, আর আরেকজন, এই যে আরেকজন বলতে এখানে কিন্তু পানি না, সেটা দুইটা মিশানোর পর আমি যে এই যে শরবতটা পেলাম, এইটার যে আয়তনটা, এই যে দেখছো মিলিলিটার দিছি, মানে কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভলিউম। এটা হচ্ছে আয়তন, বি দিয়ে যেটা প্রকাশ করি সেটা। আর এই যে মোল কোনটা, এই যে এতক্ষণ যেটা শিখছি এন দিয়ে যেটা, সেটা। এই যে আমি মিক্স করলাম, এখন আমার যে জিনিসটা আমি পরিমাপ করি, সেটা হচ্ছে আসলে ঘনমাত্রা। যে দ্রবণটা আসলে কতটুকু ঘন, বা এটার যে ঘনত্বটা সেটা আসলে কত, সেটাই আমরা আসলে কেমিস্ট্রিতে দ্রবণের জন্য আমরা বলি যে ঘনমাত্রা। যে কতটুকু দ্রবণে, এই যে শরবতটা কি, শরবতটা হচ্ছে একটা দ্রবণ। কতটুকু দ্রবণ হইতে পারে? সেটা 500 ml, বা হইতে পারে সেটা তোমার 400 ml, 200 ml। এই যে কতটুকুর মধ্যে যে কতটুকু মোল আছে, এই জিনিসটা, সেটার যে হিসাব, সেটাই আমরা কি করি? মোলারিটি বের করি। ওকে, আচ্ছা, আসো তাহলে এখন আমরা একটু হিসাবটা দেখি যে তোমার আসলে কি করতে হবে। এই যে মোলারিটি যেটা বলতেছি এস, এই এস সমান হিসাবটা খুবই সহজ, এন ডিভাইড বাই বি। যে প্রতি একক দ্রবণে কি পরিমাণ আমার হচ্ছে দ্রব আছে,
বা এই যে কি পরিমাণ, এই যে মোলটা আছে, এই যে মোল যেটা সেটা আছে, আর এখানে হচ্ছে যে আয়তনটা বসাবো সেটা। তো ধরো এই জিনিসটা কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সূত্রটা যেটা আছে না, এল দিছি মানে ভাইয়া আয়তনের একক লিটার হয়, মিলিলিটার হয়। তোমার এখানে মোলারিটির ক্ষেত্রে যেটা করতে হবে, আয়তনের এককটা লিটারে বসাতে হবে। কারণ দেখো এই যে তোমরা যে লিখো না মোলারিটির একক হিসেবে কি লিখো, এই যে ব্র্যাকেটের এরকম এই যে লিখলাম এটা, বড় হাতের এম লিখো তাই না? এই বড় হাতের এমটা আসলে মানে কি, এটা মানে হচ্ছে মোল পার লিটার, মানে প্রতি লিটারে কত মোল আছে, এই হিসাবটাই হচ্ছে এই জিনিসটা। ওকে, আবার বলতেছি তাহলে, এই যে মোলারিটি জিনিসটা আসলে হচ্ছে এই যে এস দিয়ে যে লিখলাম সেটা, এটার যে এককটা, এককটা হচ্ছে বড় হাতের এম দিয়ে লিখে, আর আলটিমেটলি জিনিসটা আসে মোল পার লিটার, প্রতি লিটারে কত মোল আছে যে হিসাব সেটাই। তাহলে এখন একটা জিনিস দেখো, কেউ যদি মোলারিটি বের করার সময় এই হিসাবটা করে, এই যে ধরো কেউ এরকম করলো, উপরে দিল ঠিক আছে 5 মোল, আর নিচে দিল এই যে 500 মিলিলিটার, এরপর যদি সে একটা উত্তর বের করে, তাহলে কিন্তু তার উত্তরটা সঠিক হবে না, এবং তোমাদের অনেকের এই ভুলটা হয়। তো আমরা খেয়াল করবো, এই যে এটাকে আমি এই কারণে রেড কালার দিয়ে ক্রস দিয়ে দিলাম, এটা করা যাবে না। দেখো এই যে এখানে এলটা দেওয়ার মানেই হচ্ছে এই যে ভলিউমটা আছে না, আয়তনটা আছে, এটা হচ্ছে লিটারে বসাতে হয়, এটা হচ্ছে মিলিলিটারে কাজ তুমি করতে পারবে না। তাহলে দেখো, কারণ সংজ্ঞাই এরকম, সংজ্ঞাটাই হচ্ছে যে প্রতি লিটারে, সংজ্ঞাটাই হচ্ছে এই যে প্রতি লিটারে যত মোল দ্রব্য থাকে, প্রতি লিটারে, প্রতি লিটারে যত মোল থাকে, এই সংজ্ঞাটাই হচ্ছে এটার মোলারিটির। এই তো সিম্পল। এই জন্য আমার হিসাবও করতে হবে প্রতি লিটারে। তার মানে আমি এখানে 500 ml দিলাম, 500 মিলিলিটার মানে বুঝতেই তো পারতেছো, এই যে হাফ লিটার যে পানির বোতল থাকে ওরকম আর কি, বা কোকের বোতল যে থাকে ওরকম। তো জিনিসটা কি হতে পারে, আমার এই যে উপরে 5 মোল, এটা ঠিক আছে, এটা মোলে রাখতে হবে, আমি মোলেই রাখছি। হ্যাঁ, আর এই যে 500 ml যেটা, সেটার জায়গায় আমি লিখি কি 0.5 লিটার, হাফ লিটার আর কি। 500 ml মানে কি, এটা হচ্ছে হাফ লিটার। তো এবার তুমি ক্যালকুলেশন করে যেটা বাবা আশা করি আমরা, আমরা হচ্ছে যে 5 কে ভাগ দিব 0.5 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাবো 10। তাহলে এই যে এটাকে আমি বলবো 10, এই যে বড় হাতের এম, 10 মোলার, এটার ঘনমাত্রাটা তাহলে আমরা বলবো 10 মোলার। এটাই হচ্ছে আমাদের মোলারিটি। ওকে, এটা হচ্ছে আমাদের মোলারিটি। একজন জিজ্ঞেস করছে চিনির সংকেত কি, চিনির সংকেত হচ্ছে এই যে এটা C12H22, আর ও হচ্ছে 11, এটা হচ্ছে আমাদের চিনির যে সংকেত সেটা। ওকে, C12H22 সুক্রোজ আর কি, O11। ওকে, সো এটা হচ্ছে আমাদের যে মোলারিটির কনসেপ্ট সেটা, আশা করি বুঝতে পারছো। ওকে, চলো তাহলে হচ্ছে এবার আমরা সামনের দিকে যাই। তাহলে আমরা বুঝে ফেললাম মোলারিটি কি জিনিস। এবার জাস্ট একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলি, এই যে এই সূত্রটা আছে না, এখানে কি আরো কিছু কাজ করা যায় নাকি? দেখো এই যে এই সূত্র যে আছে, এখানে কি আরো কিছু করা যায় নাকি আমরা একটু দেখি। ধরো এখানে তো সরাসরি মোল দেওয়া ছিল, কিন্তু পরীক্ষাতে আর সবসময় এত সুন্দর করে মোল দেওয়া থাকে না, যে আমি একটা মোল নিলাম, একটা আয়তন দিয়ে ভাগ দিলাম, সরাসরি হচ্ছে আমার উত্তরটা চলে আসলো, এরকম তো করে না। হইতে পারে যে আমার এখানে একটা গ্রামে ভর দেওয়া ছিল, তখন কি করব? এই যে খেয়াল করো, আশা করি এই সূত্রটাও তোমাদের মনে আছে, পরের পেজে যদিও সেটা আছে। এন সমান আমরা আবার লিখতে পারি W/M, তাই না? বইতে সূত্রটা আছে না, এম মানে হচ্ছে এই যে আণবিক ভর, আণবিক ভর, সেটা বসাতে হয়। আর ডাব্লিউ হচ্ছে এই যে কোয়েশ্চেনে যেটা দেওয়া থাকে, ধরো আমরা লিখলাম প্রদত্ত ভর, কোয়েশ্চেনে এটা দেওয়া আছে এরকম কোন একটা ভর। আর এমটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এমটা তো চেঞ্জ হওয়ার সুযোগ নেই, আণবিক ভর যে কারোর জন্য কিন্তু একই, তাই না? যেমন আমরা একটু আগে দেখছি যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44, অক্সিজেন হচ্ছে 32, মিথেন হচ্ছে 16, আণবিক ভর তো নির্দিষ্ট, কিন্তু এই যে উপরের ডাব্লিউটা, সেটা যে কোনো মানই হইতে পারে। তো আমরা কি বললাম, এই যে N = W/M, এটা তো আমরা জানি। তাহলে এক কাজ করি এখন, এই এন এর জায়গায় আমরা কি বসাতে পারি না W/M? তাহলে খেয়াল করো, এই সূত্রটাকেই এখন আমরা এইভাবে লিখতে পারি, এই যে এখানে লিখি S = এই যে W/M ভি লিটারে। এই যে খেয়াল করছো, W/M, W/M জাস্ট কি করছি ভাইয়া, এই যে আমাদের যে এনটা ছিল না, এনটার জায়গায় এই যে নিয়ে আসছি হচ্ছে আমাদের W/M, জাস্ট এই যে এনটার জায়গায় নিয়ে আসছি W/M, এটা হয়ে গেছে আমাদের মোল পার লিটার বা মোলারিটির যে ব্যাপারটা সেটা। ওকে, ওকে, হ্যাঁ, আসো এবার হচ্ছে আমরা এই যে দেখি সূত্রগুলা, দেখো আমাদের বইতে এরকম একটা লাইন আছে, এরকম একটা লাইনও আছে। এটা বেসিক্যালি একটু আগে ভাই এই লাইনটা দেখাইছি, কি করছি জাস্ট একটু পার্থক্যটা বুঝো। অনেকে ম্যাথ করতে এখানেই ভুল করে, একটু ফোকাস করবে এখানে। হ্যাঁ, দেখো অনেকে এই জায়গায় এই ভুলটা করে। সূত্র কি, যে দেখো S = আলটিমেটলি হচ্ছে আমাদের ভাই একটু আগে বলছি যে W/M V, কিন্তু এখানে যে ভিটা সেটা ছিল হচ্ছে লিটারে, আর এখানে যে সূত্রটা লেখা সেটা হচ্ছে মিলিলিটারে, তো তাই যে 1000 চলে আসছে, দুইটার মধ্যে জাস্ট এতটুকুই পার্থক্য। অনেকে কি করে, যে ধরো আয়তনটা বসাইছে হচ্ছে সে মিলিলিটারে, যেমন এখানে বসাইছে ধরো এই যে আগের ম্যাথটার মতো,
এখানে বসাইছে 500 ml, কিন্তু উপরে 1000 দেয় নাই। আবার কি করলো, এখানে বসেছে লিটারে, কিন্তু উপরে 1000 দিয়ে দিচ্ছে। এই যে প্যাচটা, এই গন্ডগোলটা একটা আরেকটায়, এটা হচ্ছে অনেকে করে। তো আমরা এটা একটু খেয়াল রাখবো। তুমি যদি লিটারে বসাও, তাহলে কিন্তু বুঝাই যাচ্ছে লিটারে বসালে 1000-এর কোনো প্রয়োজন নেই, তাই না? কারণ লিটার কি বড়, মিলিলিটার হচ্ছে ছোট। 1 লিটার সমান হচ্ছে আমাদের এই যে, 1 লিটার সমান হচ্ছে আমাদের 1000 মিলিলিটার। তো এই যে যখন তুমি মিলিলিটারে বসাবা, ধরো এটা তুমি বসালে, এই যে সহজ একটা উদাহরণ ডিরেক্ট দেখা দিই। ম্যাথ করার সময় এই যে ভি, এটা বসালে হচ্ছে ধরো 500 মিলিলিটারে। তো এই যে 500 মিলিলিটারে বসাবা, তার মানে তখন উপরেও 1000 থাকবে। আর যদি এখানে তুমি ডিরেক্ট 0.5 লিটারই বসাও, তাহলে তো ওই 1000-এর দরকার নাই। তুমি একটু হিসাব করে দেখো, ঘুরে ফিরে জিনিসটা একই থাকবে। আশা করি বুঝতে পারছি। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে আয়তন কোয়েশ্চেনে কোনটা দেওয়া আছে সেই অনুযায়ী তুমি বসাবা। তোমাদের বইতে যেহেতু সরাসরি এই সূত্রটা দেওয়া আছে, তুমি এটাই ব্যবহার করো। তবে একটা জিনিস খেয়াল রাখবা, এই সূত্রে কিন্তু আয়তন বসাতে হয় মিলিটারে। বাট তোমাকে যদি কোনোদিন আয়তন হচ্ছে ধরো দিল 2 লিটারে, তুমি কি করবা, এই 2 লিটারকে আগে নিবে হচ্ছে 2000 মিলিলিটারে, তারপর তুমি হচ্ছে এটা এই ফর্মুলাতে বসাবা। না হলে কিন্তু মিলবে না, বুঝছো? তো এটা একটু খেয়াল রাখবা। আর এমনিতেও যে হচ্ছে এটা বুঝছে, সে তো এটাই বুঝতেছে যে আলটিমেটলি একটা হচ্ছে লিটার আর একটা হচ্ছে মিলিলিটার, তাই একটা 1000 আছে আর একটা হচ্ছে 1000 নাই। তো আমরা বসানোর সময় এটা একটু খেয়াল রাখবো, যেটা বললাম যে তোমরা এইটাই ফলো করো, কিন্তু কখনো ভুলেও যদি এটার সাথে এটা শিফট করো, এককটা খেয়াল রাখবা। ওকে। ওকে। আর দেখো উপরে যে সূত্রটা, এন সমান যা যা, আমরা আসলে এবার একটু দেখি এন সমান আমরা কি কি লিখতে পারি। প্রথমটা তো ভাইয়া বললামই, যে ডাব্লিউ হচ্ছে, সবগুলোর পরিচয় একটু বলে দিই। ডাব্লিউ হচ্ছে এটা যে কোনো ভর হইতে পারে, হ্যাঁ, 5, 10, 20 গ্রাম, যে কোনো একটা ভর হইতে পারে। বাট এমটা কিন্তু, এম এর মানটা কিন্তু ফিক্সড। এম এর মানটা ফিক্সড। ফিক্সড কেন? কারণ কি, ধরো এই যে কার্বন ডাইঅক্সাইড বললাম 44 হবে, মিথেন বললাম 16 গ্রাম হবে, যার জন্য যেটা আর কি, যার জন্য যেটা, তাই না? যার জন্য যেটা সেটা হচ্ছে ফিক্সড, আণবিক ভর যেটা সেটা। ওকে। তারপরে আসি হচ্ছে এই যে পরের যে সূত্রটা, পরের সূত্রটা কি লেখা, আমার লেখা হচ্ছে V/22.4। এটাও কোত্থেকে আসছে দেখো, এই যে উপরে লিখলাম ভি। ভি বলতে এখানে কি বোঝাচ্ছি, ভি যেই কোনো আয়তন। ওই যে দেখো উপরের ডাব্লিউটা, এই ডাব্লিউটা যেমন যে কোনো ভর, ঠিক একইভাবে ভি যেটা, এই ভিটা হচ্ছে যে কোনো আয়তন। সেটা যে কোনো আয়তন হইতে পারে, কম বেশি যে কোনো কিছু হইতে পারে, 10 লিটার হইতে পারে, 20 লিটার। কিন্তু নিচেরটা, নিচেরটা হচ্ছে 22.4। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, বলো তো এই যে উপরের যে ভিটা আছে, এটার একক কি হবে? এটা কি লিটার হবে নাকি মিলিলিটার হবে, কি মনে হয়? অবশ্যই একটা হিন্ট দিয়ে দিই, যে এইখানে উপরেরটাও গ্রাম, নিচেরটাও গ্রাম। তাহলে এবার তুমি এটা বলার চেষ্টা করো, উপরের যে ভিটা আছে এই ক্ষেত্রে তার এককটা কি হবে। সেটা তোমাকে হেল্প করবে নিচের একক কি সেটা বুঝে। দুইটা একক কি হওয়া লাগে, সেম হওয়া লাগে। ওকে। ওকে, একটু বলো তাহলে কি হবে। লিটার নাকি মিলিলিটার? এই যে উপরে যে ভিটা আছে আমাদের, নিচেরটা তো আমরা দেখতেছি 22.4। আর আমরা বলতেছি যে যখন আমি এভাবে লিখবো, আমার একক দুইটার সেম হওয়া লাগবে। সেই যে এখানে দুইটার একক যদি গ্রাম গ্রাম হয়, তাহলে এখানে এদের একক কি হবে? তুমি যদি 22.4-এর এককটা জানো, তাহলে অবশ্যই সেটাই উপরে ভিটার একক হবে। ওকে। তাহলে এই যে উপরের যে ভিটা আছে আমাদের, সেটার ইউনিট হবে হচ্ছে লিটারে। কিভাবে বুঝলাম দেখো, এই যে একটু আগে কিন্তু ভাই এটা বলে আসছি, এই যে এখানে 22.4 লিটার। এই 22.4-এর যে ভ্যালুটা, এটা যেহেতু লিটারে, যেটা বললাম কাটাকাটি যাওয়া লাগবে তো একক, আলটিমেটলি এটা লিটারে হবে, এটাও লিটার হবে। যেমন এটাও গ্রামে, এটাও গ্রামে, খুব সহজ হিসাব। এই জন্য এটাও লিটারে, এটাও লিটারে। এই তো। তারপর আরেকটা যে সূত্র আমি লিখতে পারি, সেটা হচ্ছে এই যে আমাদের N/N। এন এর মান তো ফিক্সড, একটু আগে দেখলাম আমরা এন এর মানটা কত, সেটা হচ্ছে ওই যে মোল যেটা প্রকাশ করে, 6.023 ইন্টু 10⁻23, এটা। আর এই যে উপরে এন যেটা আছে, এটাও দেখো যেই কোনো সংখ্যা হইতে পারে, একটা, দুইটা, তিনটা, পাঁচটা, হ্যাঁ, 1000, 1 লাখ, যে কোনো সংখ্যা হইতে পারে। তাহলে দেখছো সবগুলা মানে ফর্মুলার মধ্যে একটা মিল আছে। এই ডাব্লিউ যে কোনো সংখ্যা হইতে পারে, ভি যে কোনো সংখ্যা হইতে পারে, বড় হাতের এন যে কোনো সংখ্যা হইতে পারে। কিন্তু নিচের গুলা যে কোনো না, নিচের গুলা ফিক্সড। যেমন এম, এই যে আণবিক ভর ফিক্সড, যার জন্য যেটা।
তারপর হচ্ছে 22.4, এটা তো সবার জন্যই ফিক্সড, আমরা একটু আগেও দেখছি 22.4 লিটার সব গ্যাসের জন্য আয়তন হচ্ছে এটা হবে 1 মোলের। তারপর দেখো এনে অ্যাভোগাড্রোর মান যেটা, এটাও তো সবার জন্য ফিক্সড। এন্ড এই মানগুলা কিন্তু আসলে ঘুরে ফিরে 1 মোলের মান যেটা সেটা, এই যে দেখছো 1 মোলের জন্য এটা হচ্ছে এন এর মান, অ্যাভোগাড্রো সংখ্যা যেটা সেটা। 1 মোলের জন্য এটা হচ্ছে আণবিক ভর, এই যে 1 মোলের জন্য এটা হচ্ছে 22.4 লিটার। এই জন্য এই কথাবার্তাগুলো বলছিলাম। আলটিমেটলি সবকিছু হচ্ছে নিচের গুলা যেগুলা ফিক্সড মান বা স্ট্যান্ডার্ড, আর উপরে গুলা যেগুলা এই যে দেখো কমন কথা, যে কোনো যে কোনো যে কোনো, উপরে গুলা যে কোনো, বাট নিচের গুলো হচ্ছে ফিক্সড বা স্ট্যান্ডার্ড মান। ওকে, আচ্ছা, জাস্ট মাঝখানে একটা জিনিস দেখতেছো, এটা বলি নাই কারণ এটা আসলে বলা হয়ে গেছে, এই যে এটা আসলে কোত্থেকে আসলো। একটু আগে আমরা দেখছিলাম না এই জিনিসটা, এস সমান এন উপরে ভি নিচে, তাহলে আমরা এন সমান কি লিখতে পারি, এই যে ভি আর এস গুণ, তাই না? এটাই এখানে আছে, এই যে দেখো ভি আর এস গুণ। আবার বলি, এই যে দেখো আগের পেজে ভাই দেখাইছিলাম, এস সমান হচ্ছে এন ডিভাইড বাই ভি, ভি হচ্ছে লিটারে এরকম। তাহলে আমি যদি এখন এন সমান বের করতে চাই, এই দুইটা গুণ দিয়ে দিব, এস এর সাথে গুণ হচ্ছে ভি, তাহলে অ্যাকচুয়ালি আমাদের এন সমান কত সেটা বের হয়ে যাবে, এই আর কি। তো এই ফর্মুলা গুলা এই চ্যাপ্টারে যত ম্যাথ আসে বা ভবিষ্যতে তোমার দেখবা প্রচুর ম্যাথে এই জিনিসগুলা কাজে লাগবে। ওকে, ওকে, আসো তাহলে হচ্ছে সামনের দিকে যাই এবার। আমরা বরঞ্চ আসো ছোট্ট দুই একটা আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। আমরা হচ্ছে কি প্র্যাকটিস করতে পারি, ধরো আমাকে তুমি বলো তো, সহজ একটা কোয়েশ্চেন দিই, সহজ একটা কোয়েশ্চেন আমাকে বলতে হবে, এই 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণটা দিয়ে দিলাম, এই যে প্রমাণ তাপমাত্রা ও চাপে, ওর আয়তন কত, আয়তন কত, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের প্রমাণ তাপমাত্রা ও চাপে আয়তন কত। প্রমাণ মানে ওই যে আদর্শ যেটা সেটা, এই যে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে। তো দেখো ধাপে ধাপে একটু চিন্তা করো, যে তোমার কাছে 22 গ্রাম দেওয়া, তুমি একটু দেখো গ্রাম কি, এটা গ্রাম একক মানে এটা হচ্ছে একটা ভর, তার মানে এটা যে কোনো একটা ভর ডাব্লিউ। আর তোমার কাছে জানতে চাইছে আয়তন, ওই যে আদর্শ তাপমাত্রা ও চাপে, সেই আয়তনটাকে তুমি কিভাবে লিখো, ভি দিয়ে। তার মানে তোমার কাজ জাস্ট এতটুকুই, যে তুমি এইখান থেকে ডাব্লিউ টাকে নাও আর এইখান থেকে ভি এর টাকে নাও, ব্যাস কাজ শেষ। তাহলে তুমি কি করবা, তুমি হচ্ছে লিখো এই যে ডাব্লিউ বাই এম, এটা এটা সমান কি হবে, এই যে ভি বাই, অবশ্যই ভিটা লিটারে, 22.4। এই ক্যালকুলেশন করলেই তোমার কাজ শেষ। যদি এটা মুখে মুখেই করা যায় তাও একটু দেখাচ্ছি, সমস্যা নেই। এই যে দেখো কি করবো আমরা, মানগুলা বসাই। ডাব্লিউ কত প্রশ্ন দেওয়া, প্রশ্ন দেওয়া ডাব্লিউ হচ্ছে 22 গ্রাম। এম কত, এম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর যেটা সেটাই, এই যে আণবিক ভর একটু আগে দেখছি 44 গ্রাম। আর হচ্ছে এটা তো ফিক্সডই, 22.4 লিটার তো ফিক্সডই। তাহলে আমার কাছে জানতে চাইছে এই যে উপরের ভিটা কত, বুঝে যাচ্ছে ভাই দেখো 44 গ্রাম যদি হচ্ছে 22.4 লিটার হয়, তাহলে 22 গ্রাম মানে এই যে 44-এর অর্ধেক করে দিছি ভাইয়া। তাহলে অর্ধেকের আয়তনের জন্য এই যে অর্ধেক যেহেতু ভর করে দিচ্ছি, আয়তনটা অর্ধেক হয়ে যাবে। কথা সিম্পল না? 44 গ্রামের জন্য যদি 22.4 লিটার হয়, তাহলে 22 গ্রাম আমি হচ্ছে ভরটা যেটা সেটা অর্ধেক করে দিচ্ছি, তাহলে এখানে যে আয়তন সেটা অর্ধেক হয়ে যাবে, রাইট? ওকে, কত আসে, হ্যাঁ ভেরি গুড, যারা যারা আনসার দিচ্ছ 11.2 লিটার, তাই না? এই যে এটা চলে আসবে হচ্ছে আমাদের, তুমি যদি এটা এই যে জাস্ট সিম্পল কাটাকাটি ক্যালকুলেটর দিয়েও করতে পারো, সমস্যা নাই, বাট আমি একটু হাতে করে দেখাই। এই যে এটা 2 আসবে, 22.4 কে এরপর 2 দিয়ে ভাগ দিলে এই আনসারটা চলে আসবে 11.2 লিটার। তোমরা তো ক্যালকুলেটর দিয়ে করবা, কোনো সমস্যা নেই। তাও এটা মুখে মুখে করা যায় যে 11.2 লিটার। ওকে, আসো এবার একটু দেখি আমরা, এই যে দেখো পরীক্ষায় কোয়েশ্চেন আসে কেমন, বোর্ড পরীক্ষায় আসা কোয়েশ্চেন, ঠিক আছে? বলছে যে এই যৌগটির 10 গ্রামের পূর্ণ দহনে কি পরিমাণ জলীয় বাষ্প পাওয়া যাবে। আমরা ধাপে ধাপে একটাকে ব্রেকডাউন করি, ধাপে ধাপে দেখি। দেখো কি করব, ফার্স্ট দেখি আমার এই যৌগ কি। বলছে যে পলিথিনের মনোমার। দেখো এটা বোঝা খুব কঠিন কিছু না, নামের মধ্যেই দেওয়া আছে, এই যে পলিইথিন, পলিইথিন। মনোমার জিনিসটা কি, মনোমার জিনিসটা হচ্ছে এই যে যদি একটা থাকে, হ্যাঁ একটা থাকলে সেটাকে আমরা বলি, এই এক মানেই হচ্ছে মনো, কেমিস্ট্রিতে এটা অনেক জায়গায় কাজে লাগবে, এক মানে হচ্ছে মনো, মনোমার। সো তুমি যদি এটাকেই দুইটা নিয়ে নাও, দুইটা নিলে কি হবে, ডাইমার। তিনটা নিলে ট্রাইমার, বুঝছো তো, দুই দেখে ডাই, তিন দেখে ট্রাই। আর যখনই হচ্ছে আমার দুইয়ের বেশি যে কোনো কিছু থাকবে, আলটিমেটলি এই যে ধরো এই যে অনেকগুলা নিলাম, অনেকগুলা নিলে তো যতটা নিছো ততটার জন্য আলাদা সংখ্যা আর বলা দরকার নেই, অনেকগুলা নিছি, তাহলে এটা হয়ে গেল পলিমার। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, কি দাঁড়ালো, যে যদি হচ্ছে একটা সিঙ্গেল থাকে তাহলে সেটা হচ্ছে মনোমার, আর যদি অনেকগুলো অণু থাকে তাহলে সেটা হচ্ছে পলিমার।
তো সাধারণত এই যে প্লাস্টিক জাতীয় জিনিস যেগুলা, ওগুলো হচ্ছে পলিমার হয়, তাই না? তোমাদের এই যে বইতে তো কিছু এক্সাম্পল আছে। ওকে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই যে পলিইথিন। তার মানে পলিইথিন নামটা থেকে বোঝা যাচ্ছে এটা আসলে হচ্ছে এই যে আমাদের ইথিন আছে না, এই যে ইথিন কি, C2H4। খেয়াল আছে তো, তাই না? আজকে দেখবো যদি এগুলো হালকা পাতলা একটু। অ্যালকিন, অ্যালকিনের সংকেত হচ্ছে আমার CnH2n। তার মানে ইথিন বলছে, ইথ মানে আবার হচ্ছে দুই কার্বন। তো দুই কার্বন মানে এটা যদি দুই হয়, এটা দুই দুগুণে চার, এটা যদি দুই হয়, এটা দুই দুগুণে চার, C2H4 আর কি। তো আমার কাছে হচ্ছে ইথিনের মনোমার নেওয়া হয়েছে বলছে। সো পলিইথিন মানে পলিইথিনের মনোমার, এটা যদি পলি হয় তাহলে ওর যে মনোমারটা, মনোমার হবে হচ্ছে বেসিক্যালি এই যে C2H4। ওকে, আসো এরপর কি বলছে, এটাকে পূর্ণ দহন মানে বেসিক্যালি ওকে অক্সিজেনে পোড়ানোর কথা বলছে। আসো তাহলে করি। এই যে C2H4 নিলাম, তারপর এটাকে হচ্ছে অক্সিজেনে পোড়াবো। এই যে অক্সিজেনে পোড়াবো। আশা করি এই জিনিসটা তোমাদের জানা আছে যে যখনই তুমি হচ্ছে কোনো হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন বুঝছো তো, যেই যৌগে কি থাকে, কার্বন থাকে আর হাইড্রোজেন থাকে, সেটা কি হাইড্রোকার্বন। সুন্দর, নামের মধ্যে যা আছে তা, এই যে হাইড্রোজেন, কার্বন, হাইড্রোকার্বন। তো যখনই তুমি এরকম কোন একটা হাইড্রোকার্বনকে অক্সিজেনে পোড়াবা, তখন কি হবে, সবসময় তোমার এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে, আর হচ্ছে এই যে জলীয় বাষ্প পাওয়া যাবে। এটা পাওয়া যাবেই। ঠিক আছে, তো তোমাকে এখন জিজ্ঞেস করছে তুমি যদি 10 গ্রামকে পোড়াও তাহলে কি পরিমাণ জলীয় বাষ্প পাবা, সেটা তোমার কাছে জানতে চাইছে। এখন অনেকে কি করতে পারো, সরাসরি এখান থেকে ম্যাথ করে দিতে পারো। কিন্তু অবশ্যই মনে রাখবা, যখনই কোনো বিক্রিয়া আসবে, বিক্রিয়া আসা মানে সমতা মাস্ট, সমতা তোমার করতেই হবে। আর তোমরা অনেকে এটাতে কিন্তু স্ট্রাগল করো সমতা করা নিয়ে। তো সমতা হচ্ছে প্র্যাকটিস করতে করতে অনেক কিছু সেন্স গুলা চলে আসে, ডেভেলপ হয়ে যায়। আচ্ছা, তাহলে এতটা আছে, তাই আমার সমতা করার জন্য এই কাজটা করা উচিত। এই জিনিসগুলা টাইম টু টাইম হচ্ছে ডেভেলপ হয়ে যায়। ওকে, ওকে, আসো। তাহলে হচ্ছে আমরা কি বললাম, C2H4, এটাকে আমরা মানে ইথিন আমাদের, এটাকে আমরা অক্সিজেনে দহন করব। এই যে দহন মানে হচ্ছে অক্সিজেনে পোড়ানো। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাবো আর জলীয় বাষ্প পাবো। ওরা বলে দেয়নি যে কার্বন ডাইঅক্সাইড পাবো, কিন্তু এটা নর্মালি আমরা জানি বা আমাদের এটা জানতে হবে যে যখনই হচ্ছে হাইড্রোকার্বনকে পোড়ানো হয়, তখনই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে আর হচ্ছে সাথে জলীয় বাষ্প পাওয়া যাবে। ওকে, আচ্ছা, আসলে এবার সমতাটা করে ফেলি। এটা সমতাটা যদিও সহজ আছে, কঠিন কিছু না। দেখো এখানে কার্বন দুইটা না, সো অবশ্যই এখানে কার্বন ডাইঅক্সাইডও দুইটা হবে। যদি আমি কার্বনটা মিলাতে চাই, এই যে দুই আর দুই মিলাতে চাই, রাইট? এখানে দেখো হাইড্রোজেন হচ্ছে চারটা, আর এখানে হাইড্রোজেন হচ্ছে দুইটা। তো সুন্দর মতো এখানে একটা দুই দিয়ে দিলেই তো কাজ শেষ হয়ে যায়। দেখো, হয় না? এই যে দেখো, হাইড্রোজেন চারটা আর এখানে ছিল দুইটা, তো আমি দুই দিয়ে দিলাম যাতে দুই দুই চার হয়। আচ্ছা, খালি বাকি থাকে হচ্ছে আমার অক্সিজেনটা। অক্সিজেন কি অবস্থায় আছে? এখানে আছে অক্সিজেন দুইটা, এখানে আছে দুই দিয়ে চারটা। তাহলে যোগ করলে আলটিমেটলি কয়টা হয় ডান পাশে? ছয়টা। তাহলে এই যে দেখো, আরেকবার দেখাই, এখানে কি হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার দুই আছে, তাই দুইটা অক্সিজেন। এটা হচ্ছে দুই আছে, আবার এখানে দুই আছে, তাই দুই দিয়ে চারটা। তাহলে কি হলো, চার দুয়ে ছয়টা। তো যদি ছয়টা হয়, এখানেও অক্সিজেন কয়টা থাকা লাগবে? ছয়টা। আগে থেকে আছে কত? দুইটা। জাস্ট একটা ছোট্ট কাজ করা, ছোট্ট কাজটা কি, এই যে এখানে দিয়ে দেওয়া, তিন। ব্যাস, সমতা হয়ে গেল। ঠিক আছে না? দেখো সবাই মিলছে। কার্বন বামেও দুইটা, ডানেও দুইটা। হাইড্রোজেন বামেও চারটা, ডানেও দুই দুগুণে চারটা। অক্সিজেন এই যে বামেও তিন দুগুণে ছয়টা, ডানেও তিন দুগুণে ছয়টা, মানে এই যে চার আর হচ্ছে দুই, ছয়টা। ওকে, আসো এবার বাকি কাজ করে ফেলি। বলছে যে ওর 10 গ্রামকে দহন করলে কি পরিমাণ জলীয় বাষ্প পাওয়া যাবে। আমরা আগে দেখি নর্মাল অবস্থায় কত পাওয়া যায়। নর্মাল অবস্থায় এখানে কি আছে? C2H4, কার্বন আছে দুইটা, তাহলে 12 দুগুণ হচ্ছে 24। হাইড্রোজেন একটার ভর হচ্ছে এক, হাইড্রোজেন আছে চারটা, তাহলে 24 চার হচ্ছে 28। তো এখানে হচ্ছে আমাদের এই যে ইথিন আছে 28 গ্রাম। আর তাহলে পানি কতটুকু পাচ্ছি? পানির ভরটা তো আশা করি মুখস্থ আছে, এমনও সহজ। 16 2 18, হ্যাঁ। অক্সিজেনের 16, হাইড্রোজেন দুইটা, 16 2 18। কিন্তু আমি এখানে 18 বসালে তো হবে না, সামনে আবার দুই আছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে আমি কত পাই? 18 দুগুণে 36 গ্রাম। এবার বাকিটা ঐকিক নিয়ম। তুমি জানো যে 28 গ্রামকে দহন করলে পাওয়া যায় 36 গ্রাম। তোমার কাছে জানতে চাইছে 10 গ্রামকে দহন করলে কতটুকু পাবা। ঝটপট করে ফেলে আসো, ঐকিক নিয়ম করি আমরা। 28 গ্রামকে দহন করলে পাওয়া যায় এত, তাহলে 1 গ্রাম থেকে পাওয়া যাবে হচ্ছে এই যে 36 / 28, এটা। তাহলে ফাইনালি কি করতে হবে, এই যে প্রশ্ন দেওয়া আছে 10 গ্রামকে পূর্ণ দহন করলে কি পাবো। তাহলে এই যে আসো 10 গ্রাম, ওকে যদি আমরা দহন করি 36 × 10 আর হচ্ছে 28 দিয়ে ভাগ। ঝটপট একটু বলে ফেলো যে উত্তরটা আমাদের কত আসছে, নাকি অনেকে বলেও ফেলছে অলরেডি, পারার কথা অনেকেই। কি করবো তাহলে, আসো। 36, এটার সাথে 10 দিয়ে গুণ, তারপর হচ্ছে ভাগ হচ্ছে 28 দিয়ে। তো উত্তর আসে হচ্ছে আমাদের 12.8
857 এরকম আসে, তাই না? মিলছে না তোমাদের সাথে? দেখো, 12.857 গ্রাম জলীয় বাষ্প। জলীয় বাষ্প, পানিটাই তো আলটিমেটলি জলীয় বাষ্প, তাই না? পানিকে তো গ্যাস অবস্থায় আমরা ডাকি জলীয় বাষ্প। ওকে, মিলছে দেখা যাচ্ছে অনেকের সাথেই। ভেরি গুড, যারা যারা করতে পারছো। চলো এবার হচ্ছে সামনে যাই আমরা। এই যে দেখো, একই টাইপের একটা প্রবলেম, বাট এখানে আমরা যেমন দেখলাম যে আমাদেরকে সরাসরি বলতে পারতো যে ইথিনকে অক্সিজেনের সাথে পোড়ায় পানি কতটুকু পাওয়া যায় বা জলীয় বাষ্প কতটুকু পাওয়া যায় সেটা বলো। কিন্তু ওরা উদ্দীপকটা না এত ডিরেক্টলি তোমাকে দিবে না, কারণ তোমরা তো জানো এটা ধরো একটা প্রশ্নে আলাদা আলাদা মার্কস থেকে যে কতটুকু লিখলে তুমি কি পাবা। তো দেখো, এখানে সাধারণত এই যে উদ্দীপকে তোমাকে যৌগটা একটু চিনে নিতে হবে এমন ভাবে দিবে। যেমন এই পরের প্রশ্ন একই কাজ করছে, 10 গ্রাম ওয়াই যৌগে মোট পরমাণু সংখ্যা কত। দেখে কিন্তু প্রবলেম লাগবে, খুবই ইজি, আসলে ইজি। বাট এই যে কেউ যদি এটাই না বুঝে ওয়াইটা কি, তুমি দেখো কোয়েশ্চেনের দিকে তাকাও, সহজ প্রশ্নই। কোন একটা 10 গ্রামে পরমাণু সংখ্যা, আমরা এতক্ষণ এগুলো দেখে আসছি, কারণ কি, এই যে দেখো, 10 গ্রাম মানে হচ্ছে এটাকে আমরা লিখি ডাব্লিউ দিয়ে, আর এই যে পরমাণু সংখ্যা এটাকে আমরা লিখি এন দিয়ে। কাজ খুবই সহজ, ওই যে এই ফর্মুলা অ্যাপ্লাই করা। এখান থেকে নিবা তুমি ডাব্লিউ, এখান থেকে নিবা তুমি এন, কাজ শেষ। কিন্তু এই যে বলছে যে আমাদের কার কথা, ওয়াই যৌগের কথা। ওয়াই যৌগ কোনটা এটা আমি কিভাবে বুঝবো, তাই না? ওয়াই যৌগ কোনটা কিভাবে বুঝবো? এই যে দেখো বিক্রিয়াটা দেওয়া আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার মধ্যে যদি তুমি ক্লোরিন গ্যাস দাও তাহলে একটা যৌগ পাওয়া যায়। এই যে এটার নাম হচ্ছে এই যে ক্যালসিয়াম, তারপর অক্সিজেন ক্লোরিন দিলাম ব্র্যাকেটে, সাথে আবার ক্লোরিন। চিনো তো এটা, তাই না? নাম অনেকে শোনার কথা, যদি না চিনে থাকো এই যে দেখো বলে দিই, এটা হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার, এটা হচ্ছে ব্লিচিং পাউডার। সো কি করছে দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে, এটার মধ্যে আমরা ক্লোরিন গ্যাস চালনা করছি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওয়াই একটা গ্যাস পাইছি, এই যে ওয়াই যে গ্যাসটা পাইছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের যে ব্লিচিং পাউডার, সেটা। তো এখন তুমি জেনে গেছো ওয়াই কি। জাস্ট এবার কি বের করতে বলছে, ওয়াই যোগে মোট পরমাণুর সংখ্যা। দেখো এখানে অনেকে একটা ভুল করে, তুমি এই যে সূত্রটা যখন অ্যাপ্লাই করবা, ডাব্লিউ আর এন এর সূত্র, এই যে আমি লিখে দিই সূত্র, সূত্র কি হবে, ডাব্লিউ বাই এম, এটা সমান করবা এন বাই এন এ। সূত্রটা সিম্পল এইটা। কিন্তু এই যে তুমি যখন এই সূত্র দিয়ে একটা এন এর মান বের করবা ভাইয়া, তখন তো সেটা পরমাণু সংখ্যা আসবে না। তখন তুমি বের করতেছো বেসিক্যালি এই যে ব্লিচিং পাউডার পুরোটা যে আছে ওর জন্য। আর ও কি, একটা অণু। সো তুমি প্রথমে যে উত্তরটা বের করবা, মানে এখানে আসলে বোঝার মতো জিনিস এটাই, এই কারণেই কোশ্চেনটা দেখানো। প্রথমে যে উত্তরটা বের করবা সেটা আসলে হচ্ছে অণু সংখ্যা। তারপর এখানে পরমাণু সংখ্যা বের করার জন্য কি করতে হবে সেটা আমরা দেখবো। সেটা যদিও দেখেও বোঝা যাচ্ছে, বাট আমরা ধাপে ধাপে করি। আগে আমরা এটা বের করে ফেলে আসো। তো আমরা কি করব, উপরে হচ্ছে বসাবো ডাব্লিউ, কত দেওয়া, দেওয়া হচ্ছে 10 গ্রাম। তাহলে বসাই 10। এমটা, এই যে দেখো এম কি, ওর আণবিক ভর। আণবিক ভর আমরা কিভাবে বের করবো আশা করি, ক্যালসিয়ামের কত, 40। অক্সিজেন একটা আছে, অক্সিজেনের কত, 16। ক্লোরিনের কত, ক্লোরিনেরটা একসাথে লিখে ফেলি, দুইটা ক্লোরিন না, এই যে 35.5 ইন্টু 2, মানে 71 আসে আর কি। তাহলে 71-এর সাথে 16 যোগ, 16-এর সাথে হচ্ছে যোগ হচ্ছে 40। তাহলে 70 30 হচ্ছে আমাদের 70 40, 70-এর সাথে 40, 110, 120, 127, এটা পুরোটা চলে আসবে 127। তোমরা তো ক্যালকুলেটারে করতেই পারবা, এটা যোগ তো তাই মুখে মুখে করে ফেলছি আর কি। 127, তো এখানে আমি বসাবো 127। এরপর এটা কত, এই যে এন, আর এটা তো আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা যেটা, সেটা 6.023 ইন্টু 10⁻23। এই যে এবার তো আমাদের ক্যালকুলেটর লাগবেই। তো আসলে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। আমরা 10-কে ভাগ দিব 127 দিয়ে, তাই না? 10-কে 127 দিয়ে ভাগ দিচ্ছি, এরপর গুণ দিব অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে, সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তো ক্যালকুলেশন করলে দেখবা এরকম একটা উত্তর আসে, এন ইকুয়ালস টু এই 4.74 ইন্টু 10⁻22। এই যে এতটুকু করার পর, হ্যাঁ এতটুকু পর্যন্ত করছো, এবার তুমি যদি ধরো কোয়েশ্চেনটা বুঝো নাই, চাইছে পরমাণু সংখ্যা কিন্তু তুমি বুঝছো অনুসংখ্যা, তাই তুমি প্রবলেমটা এতটুকু রেখে আসছো। সো এটা ধরো তুমি অ্যাটলিস্ট 1 নম্বর হলেও পাবা, কারণ কি তুমি এতটুকু কাজ করছো। সৃজনশীল প্রশ্নের নিয়মই হচ্ছে এরকম যে তুমি যতটুকু লিখছো ততটুকু নাম্বার পাবা। বাট হ্যাঁ তোমরা তো জানো যে নাম্বারটা কিন্তু এখন ইম্পর্টেন্ট, তাই না? এসএসসি নাম্বারটা, কারণ কি, খালি ওই যে জিপিএ 5 পেলাম বা সবগুলো সাবজেক্টে 5 আসলো, এটা কিন্তু মেইন না। তুমি আসলে নাম্বার কত পাবা সেটার উপরে কিন্তু আলটিমেটলি এরপর কলেজগুলো সিলেকশন হয়। যে তুমি হচ্ছে কলেজের চয়েস দিবা, যার নাম্বার যত উপরের দিকে থাকবে সে তত হচ্ছে পছন্দের কলেজটা আগে আগে পেয়ে যাবে, এরকম। সেই জন্য আমরা চেষ্টা করব নাম্বারটা যাতে আমরা 80, তো ঠিক আছে 100-তে 80 এখন পাওয়াটা আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে।
ফার্স্ট এটা বলি যে বোর্ডে তোমরা হয়তো স্কুলের পরীক্ষাগুলো কোয়েশ্চেন একটু কঠিন হয় তোমাদেরকে শেখানোর জন্যই, যাতে তোমাদের মধ্যে ওই যে সিরিয়াসনেসটা থাকে। বাট বোর্ড কোয়েশ্চেন যেমন হয়, তুমি যদি একটু ঠিক মতো পড়ো বা পরীক্ষা টরীক্ষা দাও, তাহলে দেখবা যে 80 পাওয়া সহজই। হ্যাঁ, 80 পর্যন্ত অনেকেই পাবা। কিন্তু ওই যে 80 আর 100-র মাঝখানে যে 20 নাম্বারের গ্যাপটা, ওইটা পাওয়া হচ্ছে একটু কঠিন। তো এই কঠিনের জন্য এই টাইপের ছোটখাটো ভুল যাতে না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যেটা বললাম যে নাম্বার যত বেশি পাবা, সুবিধা এটা হবে যে কলেজের যখন সিলেকশন দিবা, তখন হচ্ছে এটা পেতে সুবিধা হবে। এই জন্য এটা খেয়াল রাখতে হবে যে এসএসসি বোর্ড পরীক্ষার রেজাল্টের সাথে কিন্তু কলেজ সিলেকশনটাও রিলেটেড। ওকে, ওকে, চলো। তাহলে আমরা এবার কি করব, বুঝতে পারছো না? এটাকে 4 দিয়ে গুণ দিতে হবে। কেন 4 দিয়ে গুণ দিতে হবে খেয়াল করো। এই যে নেই একটু এটা, কি কি আছে দেখো আমাদের। একটা ক্যালসিয়াম, একটা পরমাণু, একটা অক্সিজেন, দুইটা পরমাণু, আর এই যে দুইটা ক্লোরিন। তাহলে কয়টা হলো? 4টা পরমাণু। এই যে দেখো আমি 4টা দাগ দিছি, পরমাণু এই 4টাই। এই যে 1, 2, 3, 4, এই 4টা। তাহলে তুমি এটা পাইছো টোটাল অনুসংখ্যা। কারণ কি বসাইছো, কি খেয়াল করো, যাকে বসাইছো সেও তো হচ্ছে এটা একটা আণবিক ভর। তার মানে এবার যদি তুমি এটাকে 4 দিয়ে গুণ দাও, তাহলে তুমি যেটা পাবা, এই যে এই ভ্যালুটাকে এবার হচ্ছে 4 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবা পরমাণু সংখ্যা। তোমার ক্যালকুলেটরে অলরেডি নিশ্চয়ই ভ্যালুটা উঠা আছে, আমার এখানে যেমন আছে। আমি জাস্ট এটাকে এবার এটাকেই 4 দিয়ে গুণ দিয়ে দিই। 1.89 আসতেছে। হ্যাঁ, 1.897 ইন্টু 10⁻23। এই যে 1.897 ইন্টু 10⁻23। তাহলে এটা যেটা পাইছে এটাও একটা উত্তর। এটা যে ভুল উত্তর তা না, বাট এটা হচ্ছে অনুসংখ্যা। বাট একটা অণুতে যেহেতু পরমাণু 4টা করে থাকে, তাই 4 দিয়ে গুণ দেওয়ার পর এইটা আসলে পেয়ে গেছো তুমি পরমাণু সংখ্যা। ঠিক আছে, 4 দিয়ে গুণ দিতে হবে। এটা হচ্ছে আমাদের যে পরমাণু সংখ্যা সেইটা। ওকে, ওকে। হ্যাঁ, এই যে এটা আসবে 1.89। তুমি 2 ঘর বা 3 ঘর পর্যন্ত রাখলে ভালো হয় আর কি। হ্যাঁ, তাই আমি 3 ঘর পর্যন্ত রাখছি। ওকে, চলো। এবার হচ্ছে তাহলে আমরা দেখি, এই যে এইটা আরেকটা খুবই ভালো কোয়েশ্চেন। হ্যাঁ, জিজ্ঞেস করছে যে মানে কিছু ডেটা দেওয়া আছে, কিন্তু জিজ্ঞেস করছে কোন দল প্রত্যাশিত ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে পারবে। মানে আমরা বেসিক্যালি একটু আগে একটা সূত্র শিখছি না, এই যে সূত্রটা লিখে রাখি। এটি আমাদের দুইবার কাজ, এই যে আমি লিখি এটা কি প্রথম দল, এই যে লিখি প্রথম দল, এটা প্রথম দল এইটা। তারপর এটা কি, এই যে দ্বিতীয় দল, এটা লিখলাম হচ্ছে দ্বিতীয় দল। আমরা এখন একই কাজ কি করা লাগবে, দুইবার করা লাগবে। এই জন্য আমি কি করতেছি, আগে ফর্মুলাটা লিখি, এরপর মান বসাবো দুইবার। ফর্মুলাটা আমরা একটু আগে দেখছি, ঘনমাত্রার ফর্মুলা কি, এই এস সমান, এই যে আমি 1000 একটা লিখতেছি, তোমাদের বইতে যেটা আছে যে 1000 ডাব্লিউ, নিচে হচ্ছে এম, তারপর এখানে হচ্ছে ভি মিলিলিটারে। এই যে আসো একটা কাজ করি, এই ফর্মুলাটাই তো আমার আবার লাগবে, আমি এটাকে আবার নিলাম। একই ফর্মুলা, ফর্মুলা তো একই, ঘনমাত্রা বের করতে হবে। এখন দেখো ডাটা কি কি দেওয়া আছে। এই যে দেখো, এইটা আমাদের প্রথম দলের জন্য, এটা ডাব্লিউ দেওয়া, তারপর এটা আয়তন দেওয়া। এই যে দেখছো, আয়তন ওরা দিচ্ছে লিটারে। তো তুমি এখানে ডিরেক্ট 1.5 বসালে হবে না, তুমি যেহেতু উপরে 1000 দিয়ে দিছো, তাই তোমার এখানে অবশ্যই বিটা মিলিলিটার বসাতে হবে। আমি যেমন এখানে মিলিলিটার করে নিই। এই যে এটা কি হবে, 1500 মিলিলিটার। আর এটা কি হবে, 1200 মিলিলিটার। বুঝতে পারতেছো, ঘুরে ফিরে উপরে যেহেতু 1000 আছে, ওই শূন্য শূন্য গুলা কাটাকাটি চলে গেলে রেজাল্ট আবার একই। যেটা বললাম যে তুমি এটা লিটারেও করতে পারো, মিলিলিটারও করতে পারো, কিন্তু মিলিলিটারে করলে অবশ্যই উপরে 1000 দিবা, লিটারে করলে অবশ্যই 1000 দিবা না। এই তো সিম্পল। ওকে, তাহলে আসো মানগুলা বসাই। ফার্স্টে প্রথমটার জন্য কি, ওরা কতটুকু নিচ্ছে, 1000 তো আছেই সূত্রে। ওরা ভর কতটুকু নিচ্ছে, ভর নিচ্ছে হচ্ছে 39। তারপর ওরা আয়তন কতটুকু নিচ্ছে, আয়তন নিচ্ছে হচ্ছে 1500। আচ্ছা, লিটারকে আমরা মিলিলিটার করলাম। আচ্ছা, এবার এই যে এম, সোডিয়াম কার্বনেটের জন্য এম কত হবে, আসো একটু করে ফেলি। ভালো হয় এটা যদি তুমি মনে রাখতে পারো। সোডিয়াম কার্বনেট এখন লাগে, এটা হচ্ছে ইন্টারে আসে, এটা হচ্ছে বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে। কিছু কমন যৌগ আছে, যেমন সালফিউরিক অ্যাসিড আছে না, ওর আণবিক ভর হচ্ছে 98। আমার মনে হয় যারা পড়ছো রিলেট করতে পারবা। ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর যেটা, ওর আণবিক ভরটা খুব সুন্দর, 100 গ্রাম। তোমরা রিলেট করতে পারবা। কার্বন ডাইঅক্সাইড যেমন একটু আগে বললাম 44 গ্রাম। অনেক জায়গায় ম্যাথ দেখতে দেখতে এগুলো আমাদের পরিচিত হয়ে যায়, এরকম কিছু যৌগ আছে। সো যদি একটু ভরটা মনে থাকে, তখন আমার জন্য ক্যালকুলেশনটা করা সহজ হয়ে যায়, এই আর কি। তাও আসলে আমরা এখানে বের করে নিই। সোডিয়াম আছে দুইটা, একটা সোডিয়ামের 23, দুইটা সোডিয়ামের এই যে 23 × 2। কার্বন আছে একটা, কার্বনের 12। অক্সিজেন আছে তিনটা, তাহলে একটা 16, 3 16, টোটাল হচ্ছে 48। আর টোটাল রেজাল্ট কত আসবে, 106। তো এখানে আমি বসাবো হচ্ছে 106। তো তাহলে এখানে রেজাল্ট কত আসে দেখি। এখানে হচ্ছে, ওকে, 39 ভাগ হচ্ছে 106, দেন হচ্ছে 1.5। এখানে আমাদের উত্তরটা আসবে 0.245। 0.245 আসছে এখানে।
তার মানে আমরা মনে হয় একটুর জন্য প্রথমটা মিলে নাই। আসো দেখি দ্বিতীয়টার ক্ষেত্রে কি হয়। এটা আসছে হচ্ছে আমাদের 0.245, রেজাল্ট হচ্ছে এটা। হ্যাঁ, তোমাদের সাথে মিলে নাকি দেখো। আচ্ছা, দ্বিতীয়টার জন্য বের করি। কি কি বসাবো? আমি বসাবো হচ্ছে 1000। আচ্ছা, ডাব্লিউ কত দেওয়া? ডাব্লিউ দেওয়া 67। এই যে বসালাম আমি 67। আয়তন কত হবে? আয়তন হচ্ছে 1200 মিলিলিটার। এই যে 1200 মিলিলিটার। আর এখানে এমটা কত বসাবো? আসো এটার জন্য বের করে নি। এই ক্যালসিয়াম একটার তো হচ্ছে 40, আর ক্লোরিন দুইটার হচ্ছে এই যে 35.5 করে 71। তাহলে এখানে কত আসে এটা? বুঝে যাচ্ছে 111 আসবে আর কি, তাই না? 111 গ্রাম। 1 4 7 11, 111। সেখানে আমি বসাবো 111। তাহলে 67 দেন হচ্ছে 111 দিয়ে ভাগ, তারপর হচ্ছে এই যে এটা দিয়ে ভাগ। তো এখন আমাদের উত্তরটা, হ্যাঁ, এটা সুন্দর মতো চলে আসছে, 0.50 মোলার। তার মানে এই যে ফার্স্ট যে টিমটা ছিল, ওরা অল্প একটু হয়তো ভুল করে ফেলছে, তাই না? এখানে আরেকটু যদি এই যে 39 না দিয়ে যদি আরেকটু বাড়ায় দিত, তাহলে হচ্ছে দেখা যেত যে ওরাও ঠিকঠাক হয়ে যেত, 0.26 কাছাকাছি চলে আসতো। এখন ওদের আসছে কত? 0.245। যদি আরেকটু ওরা বাড়ায় দিত, তাহলে ওদের রেজাল্টটা মিলে যেত, এই আর কি। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি, হ্যাঁ, যে আমাদের প্রথম দল পারছে। প্রথম দল হচ্ছে, না, প্রথম দল পারেনি, প্রথম দল ভুল করছে, ওরা মিলাইতে পারে নাই। তো প্রথম দল মিলাইতে পারে নাই, ঠিক আছে, ওরা পারে নাই। বাট আমাদের এই যে দ্বিতীয় দল যেটা, ওরা হচ্ছে মিলাইতে পারছে, কারণ ওদের রেজাল্টটা এই যে এইটা আর এটা এই যে সেম আসছে, আর ওদেরটা একটু কম আসছে, সো ওদেরটা হয়নি। ওকে, দ্বিতীয় দল, রাইট? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় দল। ওকে, আসো আসো, চলো তাহলে সামনের দিকে যাই। এবার এবার হচ্ছে ওই যে একই টাইপ কোশ্চেন, দেখো উদ্দীপকের দ্রবণের মোলারিটি কত। পারবা না এটা? দেখো, আসো আমরা একটু ট্রাই করি। এটা একটু তোমরা করো। এই যে চেষ্টা করো ফর্মুলা ভাইয়া লিখে দিই, আশা করি ফর্মুলাটার সাথে সবাই খুবই পরিচিত, বোর্ডের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ফর্মুলা থেকে বোর্ডের রেগুলার প্রবলেম আসেই, সিকিউ হোক মানে সৃজনশীল প্রশ্ন হোক বা এমসিকিউ হোক, কোথাও না কোথাও একটা দিয়ে দিল, এই জন্য এটা অবশ্যই পারা লাগবে। হ্যাঁ, ওকে। সো উপরে দিলাম 1000, তারপর ডাব্লিউ, তারপর হচ্ছে এই যে এম লাগবে, তারপর ভি লাগবে। ভিটা তখন মিলিটারে বসাবো। দেখো, দিস ইজ সোডিয়াম কার্বনেট। এই যে বললাম না, পরিচিত কিছু যোগের জন্য রেগুলার দেয়। সোডিয়াম কার্বনেট আছে, হ্যাঁ, আমি এগুলো একটু লিখে দিই। এই যে সোডিয়াম কার্বনেট, ওর ভর হচ্ছে 106। মুখস্থ রাখতে পারলে ভালো। আর একটু কম দিয়ে শুরু করি। এই সালফিউরিক অ্যাসিড, ওর ভর হচ্ছে তোমার 98। তারপর হচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর যেটা, ওর ভর হচ্ছে 100 গ্রাম। মানে তুমি তো এটা মান বসায় টসায় বের করতেই পারবা, কিন্তু ধরো এমসিকিউ তে আসছে, তখন যদি আণবিক ভর কমন যেগুলো, এদেরটা যদি একটু মনে থাকে, কাজ করাটা সহজ হয়ে যায়, অনেক দ্রুত তুমি লিখতে পারবা, এই আর কি, সুবিধা এটাই। ধরো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আসে হচ্ছে 36.5। তারপর ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, পরিচিত একটা ক্ষার, ওর আসে হচ্ছে 40। এই যে আপাতত এই লেভেলে তোমরা এতটুকুই মনে রাখো। হ্যাঁ, এইচএসসি হলে আরো কয়েকটা বলতাম, তোমাদের ওগুলো লাগবে না, যেহেতু এসএসসি লেভেলে এই 4 5টা যোগ দেখবা যে এদেরকে মোস্ট কমনলি জিজ্ঞেস করে আর কি। ওকে, আসো মান বসে তাহলে 1000। আর ডাব্লিউ কত দেওয়া আছে? ডাব্লিউ হচ্ছে 26.5 দেওয়া আছে। তারপর হচ্ছে আয়তনটা দেওয়া কত? এই যে 250 ml। তো এটা বসাবো হচ্ছে 250। আর এম কত বসাবো? একটু আগে দেখছি এটা 106। তো এই তো ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের উত্তরটা চলে আসবে। 1000, 1000-এর সাথে গুণ হচ্ছে 26.5। তারপর এটাকে ভাগ দিব হচ্ছে 106 দিয়ে। তারপর এটাকে ভাগ দিব হচ্ছে 250 দিয়ে। ওকে, বাহ, সুন্দর একটা উত্তর আসছে। তো দেখি তোমাদের সাথে মিলছে নাকি উত্তরটা। হ্যাঁ হ্যাঁ, মিলছে। খুব সুন্দর উত্তর, জাস্ট ওয়ান, সিম্পলি ওয়ান। আর যাদের এই যে 1 মোলার আসে না এরকম, তাই সেই দ্রবণগুলো একটা নাম আছে। যেহেতু ঘনমাত্রা 1 মোলারই আসছে, তাই এদেরকে বলা হয় মোলার দ্রবণ। এদেরকে মোলার দ্রবণ বলা হয়। একদম এক আসছে না, তো এদেরকে মোলার দ্রবণ বলা হয়। এটা জেনে রাখতে পারো। ওকে ওকে, আসো তারপর দেখি কি আছে আমাদের। লিমিটিং বিক্রিয়ক, হ্যাঁ, মজার একটা জিনিস, কেমিস্ট্রির কনসেপ্টে এটা কাজে লাগবে আমাদের। একটু দেখো, এই যে এটাকে আমরা কি বলতে পারি? স্যান্ডউইচ, স্যান্ডউইচ বলি। হ্যাঁ, স্যান্ডউইচ বানাতে কি করছে? দুইটা নিছে ব্রেড, হ্যাঁ, মানে পাউরুটি আর কি, দুইটা নিছে, একটা চিজ নিছে, আর ধরো এই যে এখানে সালাদের একটা কম্বিনেশন নিছে একটা। তো দেখা গেছে কি, আমি যদি একটা স্যান্ডউইচ বানাইতে চাই, তাহলে আমার দুইটা ব্রেড লাগবে। এই যে দুইটা ব্রেড উপরে নিচে, আর নিচে আমি ভিতরে দিলাম প্যাটি ট্যাটি কিছু দেয় নাই, মানে চিকেন টিকেন কিছু নেই, চিজ দিচ্ছে। ওকে, একটা চিজ আর হচ্ছে একটা সালাদ গেল। তো তাহলে আমার একটা স্যান্ডউইচ হয়। এখন দেখো, এখানে কি করতেছি আমি, নিলাম হচ্ছে 1 2 3 4 5 6, 6টা আছে আমার ব্রেড। তার মানে বুঝে যাচ্ছে 6টা ব্রেড দিয়ে তো 3টা হচ্ছে আমার স্যান্ডউইচ বানানো সম্ভব। এখানে আছে কয়টা? 1 2 3 4 5,
এখানে আছে তোমার 5টা। তার মানে দেখো, বুঝে যাচ্ছে এই যে আমার এখানে আছে 6টা আর এখানে 5টা। হ্যাঁ, তো আমি এখানে প্রত্যেকটার জন্য লাগে কয়টা করে, এই যে এই দুইটার মাঝখানে একটা দিলাম, এই ধরো এই দুইটার মাঝখানে একটা দিলাম, এই দুইটার মাঝখানে একটা দিলাম। সো এই দুইটা কিন্তু আমার কোনো কাজে আসতেছে না। তাহলে দেখো পুরো ব্যাপারটা আবার বলতেছি, যে এই যে আর সালাদেরটা মনে হয়, এই যে সালাদ ধরো এখানে *3 দিয়ে দিলাম, এই সালাদটা ধরো ঠিকঠাক আছে, তিনটার জন্য তিনটা সালাদ। সো আমার কাছে এখানে আছে 5টা চিজ, কিন্তু 5টা চিজ দিয়ে তো আমি হচ্ছে এখানে চাইলেই 5টা স্যান্ডউইচ বানাতে পারবো না। আমার একটা স্যান্ডউইচ বানানোর জন্য চিজ লাগে একটা, কিন্তু ব্রেড তো এখানে আমার এই যে দুইটা দুইটা করে যে লাগে, 6টা তো শেষ হয়ে যাচ্ছে। সো ব্রেড লাগবে 6টা, চিজ লাগবে আমার 3টা, কিন্তু চিজ আছে 5টা, সো দুইটা চিজ তো থেকে যাবে। তো দেখো, একজন ছিল 6টা, আরেকজন ছিল হচ্ছে 5টা। দেখে মনে হবে বাইরে থেকে, আচ্ছা যেটা কম আছে সেটাই তো লিমিটিং হওয়া উচিত। লিমিটিং নামটা মানে কি? লিমিট মানে যেটা শেষ হয়ে যাবে, লিমিট। সো দেখে তোমার মনে হতে পারে এইটা 6টা আছে, এটা 5টা আছে, এটা কম আছে, তাহলে চিজটা হচ্ছে লিমিটিং, চিজ যেহেতু শেষ হয়ে যাবে। কিন্তু না, চিজ তো শেষ হবে না। ব্রেড লাগে দুইটা করে, চিজ লাগে একটা করে। রেশিওটা তো দেখতে হবে যে দুইটা ব্রেডের সাথে চিজ লাগে একটা। এই জন্য তুমি এই যে দুইটা দুইটা কম্বিনেশন করে যখন তিনটা স্যান্ডউইচ বানাবা, এই যে দুইটা দুইটা করে যখন এরকম তিনটা স্যান্ডউইচ বানাবা, তিনটা চিজ দিলে হচ্ছে, আর দুইটা থেকে যাচ্ছে। তাই এখানে লিমিটিং কিন্তু চিজ না, লিমিটিং হচ্ছে আসলে এখানে ব্রেডটা, পাউরুটি যেটা আছে সেটা এখানে লিমিটিং। মানে ধরো তুমি যদি এখানে ওই আরো দুইটা বানাতে চাইতা, তাহলে তোমার এই প্রত্যেকটা চিজের জন্য আরো দুইটা করে লাগতো আর কি। এই তোমার ব্রেড আছে না, প্রত্যেকটার জন্য এখানে দেওয়ার জন্য আরো দুইটা করে লাগতো। আমি ব্রেডের মতো আঁকলাম আর কি, এটা আরো দুইটা করে এরকম লাগতো, মানে দুই দিয়ে আরো 4টা লাগতো আর কি। ঠিক আছে, হিসাব তো সহজ, দ্বিগুণ লাগবে আর কি। এখানে একটার ভিতরে যেহেতু এই যে দুইটা পাউরুটির ভিতরে যেহেতু একটা করে চিজ দেওয়া লাগে, তার মানে হিসাব কি দেখছো, একটার জন্য দুইটা করে। তো এখানে যদি তুমি 5টা নাও, 5টা দিয়ে 10টা বানাইতে পারবা, খুব সহজ হিসাব। তো এখানে 6টা ব্রেড থাকলে হবে না, ব্রেডও থাকতে হবে 10টা। যদি এটাও 10টা থাকে, এটাও 5টা থাকে, তার মানে তখন সবগুলোই তুমি সুন্দর মতো বানাতে পারবা। লিমিটিং এর কনসেপ্ট হচ্ছে আমাদের এটাই কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে আমরা কি করি, এই যে ধরো তুমি হচ্ছে কি করবা, এই হাইড্রোজেন নিলা আর হচ্ছে অক্সিজেন নিলা, এই দুইটা মিলে তুমি বানাবা পানি। অবশ্যই আগে সমতাটা করে নিতে হবে, সমতা করলে কি হবে, এটার সামনে 2 হবে, এটার সামনে হচ্ছে 2 হবে, রাইট? আর কিছু করা লাগবে না, শেষ, সমতা করা ডান। এখন দেখো, তুমি যদি এদের ভরগুলা মাপো, হাইড্রোজেন 4টা আছে, একটা ভর হচ্ছে 1 গ্রাম করে, তাহলে 4টা হাইড্রোজেনের ভর হচ্ছে 4 গ্রাম। অক্সিজেন একটার ভর 16, দুইটা আছে, তাহলে 16 দুগুণে এটা হচ্ছে কত, 32 গ্রাম গেল। পানি হচ্ছে একটা 16, দুইটা পানি মানে একটা পানির 18, দুইটা পানি আছে, তাই 18 দুগুণে হচ্ছে এটা 36 গ্রাম। এখন দেখো, এটা বলতে আমরা কি বুঝাচ্ছি, যে আমি যদি 36 গ্রাম পানি বানাইতে চাই, আমার অবশ্যই 4 গ্রাম হাইড্রোজেন লাগবে, আর 32 গ্রাম অক্সিজেন লাগবেই লাগবে। মিনিমাম এটা লাগবেই যদি আমি এই সবগুলার থেকে আলটিমেটলি পানি পেতে চাই। এখন একটা কাজ করলাম, আমি দুইটা কেস দেখাই। এটা হচ্ছে কেস এ। কেস এ তে আমি কি করলাম, আমি ধরো এখানে এখানে আমি কি দিব, আমি হচ্ছে এখানে 8 গ্রাম দিয়ে দিলাম হাইড্রোজেন, আর এটাকে 32 গ্রামই রাখলাম, এটাকে 32 গ্রামই রাখলাম। প্রশ্ন হচ্ছে লিমিটিং এখানে কে, মানে আগে কে শেষ হয়ে যাবে? আগে কি হচ্ছে আমার এখানে অক্সিজেন শেষ হয়ে যাবে, না হাইড্রোজেন শেষ হয়ে যাবে? তোমরা একটু এটা বলার চেষ্টা করো, কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে লিমিটিং কে, হাইড্রোজেন আগে শেষ হবে নাকি অক্সিজেন আগে শেষ হবে? বলো বলো একটু, কে আগে শেষ হবে? বলো বলো, কি অবস্থা? যে দুইটা আছে, প্রথমে নিয়েছিলাম 4 32, এটা ঠিকঠাক, 4 32 নিলে পারফেক্ট হয়, যতটুকু থাকা উচিত ততটুকু, কারণ দেখা যায় 4 32 আলটিমেটলি 36 আসে। আর এখানে কি করছি, একটা নিচে 8 আর একটা নিচে 32, মানে ওই যে যেমন নেওয়ার কথা তেমন নেই নাই। কারণ আমার কথা হচ্ছে আমি আসলে কাকে কম নিছি, মানে বা কে আগে শেষ হয়ে যাবে বা কে আগে লিমিটিং। হ্যাঁ, কে আগে শেষ হয়ে যাবে তার নামই হচ্ছে লিমিটিং। সো লিমিটিং কোনটা এখানে, চেষ্টা করে একটু, পারবা? সহজ আছে কোয়েশ্চেনটা। লিমিটিং কি আমার এখানে হাইড্রোজেন 8 গ্রাম আছে, দেখতে কম লাগতেছে এই জন্য হাইড্রোজেন, নাকি আসলে হিসাব করে দেখবো যে দুইটার মধ্যে অনুপাত অনুযায়ী কে কম আছে সেটা, রেশিওটা যে দেখে বোঝা যাচ্ছে। দেখো, হাইড্রোজেন যদি 4 গ্রাম থাকে, অক্সিজেন থাকা লাগে 32, মানে প্রায় 8 গুণ, তাই না? 4 8 32, 8 গুণ থাকা লাগে। সো এবার একটু এই সম্পর্কটা মিলাই দেখো তো, এখানে কি আসলে 8 গুণ অক্সিজেন আছে আমার? এই যে এটা যদি 4 থাকে, এটা থাকে 4 8 32, 8 গুণ। এখানে নিশ্চয় 8 গ্রাম, এখানে কি তুমি 8 গুণ পাচ্ছো? ভেরি গুড যারা বলতে পারছো,
আমাদের অক্সিজেনটা হচ্ছে আগে শেষ হয়ে যাবে। দেখে লাগে যে হ্যাঁ হাইড্রোজেন কম আছে, হাইড্রোজেন আগে শেষ হয়ে যাবে, কিন্তু না, দেখো 4 গ্রামের সাথে বিক্রিয়া করতে পারে 32। আসলে এখানে হিসাবটা দেখি, আমরা ওই নিয়ম করি না। এই হাইড্রোজেন আর অক্সিজেন নর্মালি ন্যাচারালি যখন এটা 4 গ্রাম নেই, তখন এটা নেওয়া লাগে 32 গ্রাম। তাহলে দেখো, এটা আমি নিছি 8 গ্রাম, তাহলে এটা কতটুকু নেওয়া লাগবে? 64 গ্রাম। দ্বিগুণ না? 4-এর জন্য যদি 32 লাগে, 8-এর জন্য 64 লাগবে, দ্বিগুণ। কিন্তু 64 জায়গায় তুমি তো এটা সে আগের মতো 32ই রেখে দিচ্ছ। তার মানে কি হবে ভাইয়া, দেখছো? ওই, যেহেতু তুমি এইটা নিছো কত, 32 গ্রাম, এই 32 গ্রাম তো 4 গ্রামের সাথে রিয়াকশন করতে পারবে। এই যে এইখানেও এটা 4 গ্রামের সাথে পারবে, এইখানেও এটা 4 গ্রামের সাথেই পারবে, বাকিটা তো থেকে যাবে। তো এখানে এইটা শেষ হয়ে যাবে। নেওয়ার কথা ছিল 64, এইটা ডাবল করছো মানে এটাও ডাবল করা উচিত ছিল, তাই না? এই যে দেখো 4 32, এটা তুমি 4 2 8 করছো, এটাও 32 2 64 করতা, দুইটাই ডাবল করতা। কিন্তু না, তুমি একজনকে বাড়াইছো আর একজনকে বাড়াও নাই, তাই এটা শেষ হয়ে যাবে। বা এটাকে আমরা কি বলি? লিমিটিং। লিমিটিং। ওকে, ইন্টারেও কাজে লাগে এটা প্রচুর। হ্যাঁ, তো এখন থেকে শিখে রাখলে তো ভালোই, কনসেপ্টটা ক্লিয়ার থাকলো। ঠিক আছে, ওকে। ওকে ওকে, আসো সামনের দিকে যাই। দেখো একটা প্রবলেম আসছে। একটু আগে যে প্রবলেমটা দেখছিলাম না, এই যে এই পেজে, এটারই ঘ আর কি। মানে একটা আসছে মোলারিটি থেকে, আর একটা আসছে এই যে আমাদের লিমিটিং থেকে। উদ্দীপকের দ্রবণে 25 গ্রাম HCl যোগ করলে কোন যৌগটি আগে নিঃশেষ হবে? আচ্ছা, HCl এর কথা বলছি তাই না? আসলে তো দেখি তাহলে কি করা যায়, আমরা কি করতে পারি। আমরা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটার সাথে অ্যাসিড যোগ করলাম। আচ্ছা, এই বিক্রিয়াটা কি পাওয়া যায় খেয়াল আছে? দেখো তোমাদেরকে একটু বলি, বইতে কিন্তু আমাদের আছে এই টাইপের, যে আমি যদি কোন একটা কার্বনেট নেই, এটা কি একটা কার্বনেট না, সোডিয়াম কার্বনেট, ওই কার্বনেটের সাথে আমি যদি অ্যাসিডের বিক্রিয়া দেই, এটা কিন্তু অনেকটা ক্ষারের মতোই কাজ করে। ক্ষারের সাথে এখানে কি অ্যাসিডের বিক্রিয়া, অ্যাসিড ক্ষারের বিক্রিয়ার মতোই। তো এখানে যেটা হবে, তুমি একটা লবণ পাবা, এটা পাবা, তারপর হচ্ছে সবসময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবা, আর হচ্ছে পানি পাবা। খেয়াল আছে নাকি দেখো, কোনো কার্বনেটকে অ্যাসিডে যদি তুমি ডুবাও, সবসময় কার্বনেট থেকে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা এরকম পাওয়া যায়। এটাই আমরা জানি। ওকে, আচ্ছা, তাহলে আসো এইটা এখন তোমার বের করতে হবে কে লিমিটিং, মানে কে আগে নিঃশেষ হবে। তার জন্য অবশ্যই কি করা লাগবে, তোমার সমতা করা লাগবে। একটু সমতাটা ট্রাই করো তো। সমতা করা লাগবে অবশ্যই, রিঅ্যাকশন সলভ করার আগে আগে হচ্ছে এটা সমতা করা লাগবে। শুরু করি তাহলে আমরা। সোডিয়াম আছে কয়টা? দুইটা। ডান পাশে আছে কয়টা? একটা। সো সহজ কথা, আগে এখানে 2 দেওয়াই উচিত, কোনো সন্দেহ নাই। ওকে, এখন এই 2 দেওয়ার কারণে ক্লোরিন হয়ে গেছে দুইটা, তার মানে এখানে একটা 2 দেওয়া উচিত। আচ্ছা, দিলাম। আচ্ছা, সো এই 2 মিলে গেছে, হাইড্রোজেনও দুইটা, সুন্দর মতো হয়ে গেছে। সোডিয়াম দুইটা, দুইটা। ক্লোরিন দুইটা, দুইটা। হাইড্রোজেন দুইটা, দুইটা। কার্বন একটা, একটা। অক্সিজেন দেখো সুন্দর মতো, এখানেও তিনটা, এখানেও তিনটা, মানে কাজ শেষ, সমতার কাজ আমাদের শেষ। তার মানে আমরা দেখতেছি এটা যদি একটা লাগে, এটা ডাবল লাগে আর কি, তাই না? আসো এবার হচ্ছে আমরা ভরগুলা বসাই। ভর বসাবো কত? আমরা হচ্ছে সোডিয়াম কার্বনেট, আশা করি এটা মুখস্থ হয়ে গেছে, আজকে এতবার বলছি। এটা লাগে হচ্ছে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। আর HCl দেখছো, এই যে বলছে না HCl ও যা কাজে লাগে, এই জন্য এটা এখানে লিখছিলাম। HCl এর আণবিক ভর হচ্ছে 34.5। তার মানে তোমার এখানে যে ভরটা বসাবা, এটা হচ্ছে এর দ্বিগুণ হবে, তাই তো? ওকে, কত দ্বিগুণ হলে 36 দুগুণে 72 হয় তো। তারপর হচ্ছে 72, আর সাথে ওই যে 0.5 যেহেতু আছে, 72 আর একে হচ্ছে 73 গ্রাম। ওকে, সো এটা লাগে হচ্ছে 73 গ্রাম। এবার তাহলে তোমরা একটু বের করে ফেলো তো, কে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক দুইটার মধ্যে। মানে যে আগে নিঃশেষ হয়ে যাবে বলতে এটাই জিজ্ঞেস করছে, যে লিমিটিং কে। ইনডিরেক্টলি এটাই জিজ্ঞেস করছে যে লিমিটিং কে। তো তোমার কাজ হচ্ছে এটাই, যে বের করা, যে কি হচ্ছে কম আছে। দেওয়া আছে যে উদ্দীপকের দ্রবণে 25 গ্রাম HCl যোগ করলে, দেখো এটা তো হচ্ছে কি স্ট্যান্ডার্ড, তুমি এখানে বের করে নিছো স্ট্যান্ডার্ডটা, স্ট্যান্ডার্ডটা তুমি বের করে নিছো। হ্যাঁ, আর এখানে কি দুইটা মান দেওয়া আছে, যেমন এইটা একটা ডাব্লিউ দেওয়া, এটা একটা ভর দেওয়া, আর এই যে আমাদের এটা আরেকটা ভর দেওয়া, এটা আরেকটা ভর দেওয়া, এই যে আরেকটা ভর দেওয়া। তো তোমার এখন তুলনা করে দেখতে হবে কে কম আছে কে বেশি আছে। আগেরটা যেমন সুন্দর ভ্যালু দিছিলাম ভাইয়া, এই যে এইটা দ্বিগুণ করছি, এটা দ্বিগুণ করছি, হ্যাঁ এরকম বলছি, দ্বিগুণ করলে হয়ে যাচ্ছে বা 4 গুণ করলে হয়ে যাচ্ছে। এটা তো এত সহজ ডেটা না। এটা একটা হচ্ছে 25, একটা 26.5, এদিকে 73, এটা হচ্ছে 106। এটা ডিরেক্টলি আসলে এইভাবে দেখে বলা সম্ভব না, আমাদের একটু এখানে ঐকিক নিয়ম করে দেখতে হবে কাকে কতটুকু লাগে। আসো তাহলে আমরা হিসাব করি। আমরা কার্ডটা দিয়ে করব, যে কোনোটা দিয়ে তুমি করতে পারো, এখানে ঐকিক নিয়ম। HCl এরটাও দিয়ে করতে পারো, সোডিয়াম কার্বনেটেরটা দিয়ে করতে পারো, যে কোনোটা। ধরো আমরা HCl টা দিয়ে করি। যে আমরা জানি যে 73 গ্রাম HCl
ও হচ্ছে বিক্রিয়া করবে কত, 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের সাথে, এটা আমরা জানি, রাইট? তাহলে ঐক্য নিয়ম করার পর আমরা বলতে পারবো যে 25 গ্রাম HCl বিক্রিয়া করবে কতটুকুর সাথে, 25 গ্রাম HCl বিক্রিয়া করবে এই যে 106 কে ভাগ হচ্ছে 73 দিয়ে, ঐকিক নিয়ম আর কি, আর গুণ হচ্ছে 25 দিয়ে। বুঝছো না, 73 কত, একে কত, 25-এ কত। তো 73 বিক্রিয়া করবে 106-এর সাথে, তাহলে কোয়েশ্চেন দেওয়া হচ্ছে 25 গ্রাম যোগ করছো, 25 গ্রাম কতটুকুর সাথে বিক্রিয়া করবে আমরা সেটা বের করি। আমাদের হচ্ছে 106-এর সাথে গুণ দিব আমরা 25, এবং সেটাকে আমরা ভাগ দিব হচ্ছে 73 দিয়ে। তাহলে আমাদের উত্তরটা চলে আসে 36.30 গ্রাম। এই যে 36.30 গ্রাম, এতটুকু হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট লাগবে। উত্তরটা পেয়ে গেছো না ভাইয়া? দেখো, এবার একটু আমরা সবকিছু বাদ দিই, কমন সেন্স দিয়ে একটু চিন্তা করি। মানে ম্যাথ তো এটা নিয়ম করছে, ম্যাথের পার্টটা সোজাই আছে, যে কি করছে, বিক্রিয়া লিখছি, সমতা করছি, দেখছি কত সাথে কত লাগে, এরপর কোয়েশ্চেনে যে ভ্যালু দেওয়া আছে সেটার জন্য নিয়ম করে বের করছি। এখন দেখো, এই 25 গ্রাম যখন তুমি নাও, তখন বিক্রিয়া করার জন্য লাগার কথা 36 গ্রামের মতো। আমি ওই যে 0.3 হিসাব বাদ দিলাম, 36 ধরলাম, 36 গ্রামের মতো লাগে। কিন্তু এই পাত্রে আছে 26.5 গ্রাম। তার মানে কি, যতটুকু নেওয়ার কথা তার থেকে তুমি কম নিছো না। তো কম নিছো মানে কি, ও তো হচ্ছে 26.5 গ্রাম, মানে এই যে থাকার কথা 36, আচ্ছা ধরো এই যে 26 গ্রামের মতো, তো ও তো 26 গ্রামের ওখানে শেষ হয়ে যাচ্ছে। তো তোমার নেওয়ার কথা 36, আছে 26 বা 26.5 এরকম একটা পরিমাণ। তার মানে অবশ্যই এখানে কি আমাদের, দেখি তোমাদের দিক থেকে উত্তর আসছে নাকি, এটা পারছো? মানে আনসারটা কি হচ্ছে তাহলে, আমরা তো উত্তর বের করছি, তার মানে লিমিটিংটা কে দাঁড়াচ্ছে আলটিমেটলি, যে আগে শেষ হয়ে যাচ্ছে সে। থাকার কথা হচ্ছে তোমার কত, এই যে 36, নিচো কত, 26.5, তাহলে এই যে যতটুকু থাকার কথা তার থেকে কম আছে, তার মানে আমাদের লিমিটিংটা হবে সোডিয়াম কার্বনেট। এই তো, তুমি যদি উল্টো ঐকিক নিয়ম করতা সেটাও হইতে পারতো, উল্টাটাও করতে পারতা, এইটারটা ধরে এটারটা বের করা, যেভাবেই করো হবে, কোনো সমস্যা নেই। জাস্ট দেখতে হবে কতটুকু থাকার কথা আর সেটা থেকে কতটুকু কম আছে সেটা। ওকে, চলো তাহলে সামনের দিকে যাই এবার। এবার হচ্ছে আমরা একটু জারণ বিজারণ অল্প করে দেখি, কারণ এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, ওই জারণ সংখ্যা নির্ণয়টা, এটা থেকে বোর্ড কোয়েশ্চেন আসেই। সো এটা আমরা একটু দেখবো। বেসিক্যালি আমরা জারণ বলতে, নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে, এভাবে আমরা মনে রাখি আর কি, যে ইলেকট্রনের ছাড়ন যেটা হয়, ইলেকট্রনের ছাড়ন যেটা হয় সেটাই হচ্ছে আমাদের জারণ। ইলেকট্রনের ছাড়ন যদি জারণ হয়, তার মানে ইলেকট্রনের গ্রহণ যেটা হবে, মানে যখন আমরা উল্টাটা করব নিব, তখন সেটাকে আমরা কি বলবো, বিজারণ। ইলেকট্রনের ছাড়ন জারণ, আর ইলেকট্রনের গ্রহণ হচ্ছে বিজারণ। এখন আসো, এই জারণ সংখ্যার একটা ব্যাপার এখানে আছে। যখন কোন একটা যৌগ, মানে কোন একটা মৌল আর কি, নর্মালি এইভাবে থাকে, ধরো জিঙ্ক, এই যে আমি কয়েকটা দেখাই, ধরো ক্লোরিন, তারপর ধরো জিঙ্ক, তারপর ধরো সোডিয়াম, যখন সেই যে এরকম অবস্থায় থাকে, নর্মাল ন্যাচারাল অবস্থায়, তখন কিন্তু তার জারণ মান শূন্য, আমরা কাজ করি শূন্য নিয়ে কাজ করি, তাই না? কিন্তু যখন ধরো সে যৌগ অবস্থায় থাকে, যেমন এবার সোডিয়াম না লিখে লিখলাম সোডিয়াম ক্লোরাইড, তার মানে তখন কি হয়ে যায় আবার, এই যে ক্লোরিনটা দিলাম -1, সোডিয়ামটা দিলাম +1, তো দুইটা যোগ করে আবার কি আসতে হবে, 0। আরেকবার বলি, মৌল অবস্থায় কি থাকবে, জারণ মান শূন্য। আবার যখন আমি ওদেরকে আলাদা আলাদা বসাচ্ছি, আমরা তো জানি সোডিয়াম হচ্ছে কি, সোডিয়াম প্লাস ধাতু, তো ওটা হবে +1, আর ক্লোরিন কি অধাতু, ওটা হবে -1, তাহলে প্লাস মাইনাস আলটিমেটলি করে এটা 0 আসা লাগবে। এটা হচ্ছে মেইন থিমটা। ওকে, ওকে, আসো, তাহলে হচ্ছে এবার আমরা দেখি এখানে কি করব। শূন্য থেকে কোডটা হয়েছে +2, কিভাবে বের করলাম, বের করলাম এভাবে, এটা আমি একটু হাতে এই যে এখানে লিখে দেখাই। এই যে দেখো, জিঙ্ক আছে, জিঙ্কের সাথে কপার সালফেট আছে, বিক্রিয়া করলাম, আমি এখানে পেলাম জিঙ্ক সালফেট, আর এখানে পেলাম কপার। ওকে, এরপর কি করব আমরা, জিঙ্ক আছে, ওটা 0। এখানে দেখো সালফেট, এই যৌগমূলকটার পুরোটার চার্জ কত, সালফেট 2 লিখি না আমরা, পুরোটার চার্জ সালফেট, তার মানে জিঙ্কের চার্জ অবশ্যই কি হওয়া লাগবে, +2 হওয়া লাগবে। তো দেখো জিঙ্ক কি ছিল, শূন্য ছিল, শূন্য থেকে হয়ে গেছে +2। কপার সালফেটেরটা দেখো, এখানে কি সালফেট হচ্ছে -2, তার মানে কপার কি হবে, +2, সেই +2 থেকে ও কি হয়ে গেছে, 0। একজন শূন্য থেকে বেড়ে 2 হয়েছে, আরেকজন 2 থেকে কমে শূন্য হয়েছে। তো সবসময় একটা জিনিস মনে রাখবা, এই যে বতে বাড়ে, বতে বাড়ে, আর বতে বিজারক, যারটা বাড়ে, এই যে জারণ সংখ্যা, এগুলা কি জারণ সংখ্যা, শূন্য থেকে 2 হয়েছে, +2 থেকে 0 হয়েছে। যারটা বাড়ে
সে সবসময় কি হয়, বিজারক। তো জারণ মান যারটা বাড়বে সে কি, বিজারক। তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে এখানে জিঙ্ক, জিঙ্কের শূন্য ছিল, শূন্য থেকে +2 হয়েছে। তো যেহেতু ও বাড়ছে, তার মানে এখানে জিঙ্কটা হচ্ছে আমাদের বিজারক হিসেবে কাজ করবে। এই যে ওরা ওইটা লিখছে, মিলতে বাধ্য এটা, তুমি যদি বুঝে শুনে করো। তারপর দেখো, এটা +2 ছিল, +2 থেকে 0 হয়েছে, কমছে। কমা মানে অবশ্যই এটা কি হবে, আমাদের জারক। তাহলে আমরা কি বললাম, বিজারকের বাড়ে, এই যে 0 থেকে 2 বাড়ছে, আর জারকের কমে। এইভাবে আমরা কোন একটা বিক্রিয়ায় জারক বিজারক অনেক ইজিলি আইডেন্টিফাই করতে পারি, বুঝছো? ওকে, আসো এবার আমরা একটু কয়েকটা নর্মাল যেগুলো আছে দেখে নিই। এই যে দেখো, ধাতুর জারণ মান ধনাত্মক হবে, যেমন আমরা একটু এক্সাম্পলটা দেখে আসছি যে সোডিয়াম ক্লোরাইড। সুন্দর করে লিখি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। এই যে সোডিয়ামের +1, ক্লোরিনের -1। নিরপেক্ষটার যে শূন্য হয় এটা একটু আগে বলছি, এই যে ভাইয়া উদাহরণ দিয়েছিলাম সোডিয়ামের, এখানে উদাহরণ হিসেবে আছে আয়রন, কি হবে, শূন্য হবে। নিরপেক্ষ যৌগের পরমাণু সময়ের মোট জারণ সংখ্যা শূন্য হয়, এটাও একটু আগে দেখাইছি। এই যে সাপোজ সোডিয়াম ক্লোরাইড, এই পুরোটার জারণ মান +1 আর -1, এটা মিলে কি হবে, 0 হবে। তারপর আধান বিশিষ্ট আয়নে জারণ সংখ্যা আধানের সমান হয়। এই যে ওরা সালফেটের এক্সাম্পল দিচ্ছে, ভাইয়া একটু আগে সালফেটটাই দিছিলাম। সালফেটের চার্জ কত, আধান মানে চার্জ আর কি, চার্জ যেহেতু 2 ওর জারণ সংখ্যা কি হবে, -2 হবে। তারপর আবার হচ্ছে এই যে NH4+, অ্যামোনিয়াম আয়ন আছে না, এই যে NH4+, চার্জ যেহেতু +1, তাই ওর জারণ সংখ্যা কত হবে, +1 হবে। এই আর কি, এরকমই। তাহলে জিনিসগুলো সিম্পল, যে ধাতুর প্লাস হবে, অধাতুর মাইনাস হবে। নর্মাল নিউট্রাল অবস্থায় কি হবে, সবের 0 হবে, এই যে 0, 0। আবার একটা যৌগ যখন হবে, সবগুলা যোগ টোগ করে 0 আসা লাগবে, এই জন্য +1 -1। আবার যখন যৌগমূলক হবে, যাদের চার্জ আছে, চার্জের সমানই জারণ মান, খুব সিম্পল। ওকে, আচ্ছা। আর এই যে ক্ষার ধাতুর জারণ মান, ক্ষার ধাতু মানে এই যে সোডিয়াম পটাশিয়াম যারা আছে, এগুলো এগুলো তো সহজ। এই যে সোডিয়ামের বলছি যে +1, ওরকম KCl যখন লিখবো, এখানেও +1, এটা -1, এরকম আর কি। ওকে, তারপর বলছে মৃৎক্ষার। মৃৎক্ষার মানে কারা, মৃৎক্ষার মানে হচ্ছে এই যে পর্যায় সারণীতে যারা, এই যে এইগুলা যারা থাকে, এই গ্রুপটা 2 নম্বর গ্রুপ, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই যে এরা কি, এরা হচ্ছে আমাদের মৃৎক্ষার। তো এরা সবাই গ্রুপ 2 এর না, গ্রুপ 2 এর দেখে এরাতে এমনও চার্জের মান থাকে, এই যে বেরিলিয়াম 2+, যেহেতু এরকম 2+ থাকে, তাই জারণ সংখ্যা হচ্ছে তোমার +2 হয়, এরকম আর কি। তারপর দেখো হ্যালাইডে, হ্যালোজেনের জারণ সংখ্যা -1, এই যে হ্যালাইড একটু আগে দেখাইছি, সোডিয়াম ক্লোরাইড হ্যালাইড হিসেবে এক্সাম্পল দেখাইছি, -1 হবে, +1 হবে। এবার দেখো, অধিকাংশ, এটা ইম্পর্টেন্ট, বাকিগুলো সহজ ছিল, এটা একটু ইম্পর্টেন্ট দেখো, অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, কিন্তু ধাতব হাইড্রাইডে -1। এটা বলতে আসলে কি বোঝাতে যাচ্ছে, দেখো মনোযোগ দিও। ধরো আমি নিলাম HCl, এখন দুইটাই তো অধাতু, হাইড্রোজেন অধাতু, ক্লোরিন অধাতু। কিন্তু তুমি জানো যে হাইড্রোজেন কিন্তু থাকে অ্যাকচুয়ালি যে পর্যায় সারণী এরকম একটা জায়গায় ধাতুগুলোর সাথে। হাইড্রোজেন অধাতু হলেও জানো একটু অ্যাবনর্মাল, ও কিন্তু ধাতুর মতো আচরণ করে। দ্যাটস ওয়াই এই ক্লোরিনের সাথে যখন থাকবে, তখন ক্লোরিনটা হবে -1 আর হাইড্রোজেন থাকবে +1। আর এটা বোঝার সহজ উপায় হচ্ছে, সাধারণত আমরা যে হচ্ছে যে জারণ মান পজিটিভ বা ধাতু, তাকে আমরা সামনে লিখি লিখার সময়, এইটা হচ্ছে একটা বোঝার উপায়। বাট আসো আমরা লজিক্যালি বুঝি। এবার ধরো আমি এটাই নিলাম, কাকে নেওয়া যায়, আমি নিলাম এই যে দেখো ক্যালসিয়াম হাইড্রাইড, ক্যালসিয়ামের সাথে এই যে হাইড্রোজেন, ক্যালসিয়াম হাইড্রাইড, বা আরো সহজ করে দিই, এই যে সোডিয়াম হাইড্রাইড, একটা নিলেই হবে, বোঝার জন্য যথেষ্ট, সোডিয়াম হাইড্রাইড। তো এইখানে দেখো, তুমি জানো যে সোডিয়াম হচ্ছে একটা ধাতু, হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু। কারণ হাইড্রোজেনে তুমি দেখছো যে +1 ইউজ হয়, কিন্তু একটা ধাতু যখন থাকবে, তখন কি ধাতুর সামনেও +1 দেখাতে পারবে না? খুব সিম্পল, যে ধাতু যদি থাকে তখনও -1 দেখাবে, আর ধাতুর সাথে ও -1 আর নর্মালি +1। কারণ কি, এখানে একটা অধাতু আছে, অধাতু সাধারণত নেগেটিভই থাকে, তাই নেগেটিভের সাথেও পজিটিভ হিসেবে আছে। কিন্তু এখানে একটা ধাতু আছে, ধাতু সাধারণত পজিটিভ থাকে, তো পজিটিভের সাথেও নেগেটিভ হিসেবে থাকবে, জিনিসটা এরকম সিম্পল। ওকে, এবার আসো এই যে অক্সিজেনের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা আমরা বুঝি। আমাদের এখানে মনে এক্সাম্পল আছে, হ্যাঁ, আমরা এই এক্সাম্পল দিয়ে এটা এখানে বুঝবো, ঠিক আছে? দেখো, প্রথমে আমরা এই যে এরকম বলে দেয় যে অমুক যোগে সালফারের কত, তারপর তমুক যোগে হচ্ছে ক্রোমিয়ামের কত, এরকম হচ্ছে ডিরেক্টলি বলে দেয়। তো দেখো, ফার্স্টে যদি আমরা এটা হিসাব করি, পটাশিয়ামের কত হওয়ার কথা, +1 হওয়ার কথা। পটাশিয়াম কয়টা আছে, দুইটা আছে, তাহলে +1 কে 2 দিয়ে গুণ দিলাম। আর সালফারেরটা জানি না, সালফার একটাই আছে, তাই এক্স ধরে নিলাম। সো পুরোটা আসবে কত, 0। সো আলটিমেটলি ক্যালকুলেশন করে এক্স এর মান কত আসবে, -2 আসবে। সো প্রথমটা খুবই সহজ, আশা করি প্রথমটা নিয়ে কোনো সমস্যা নাই। দ্বিতীয়টা কিন্তু বোর্ড পরীক্ষায় আসে, দ্বিতীয়টা বোর্ড পরীক্ষায় আসে, ইন্টারেও কাজে লাগে, এটা খুব মানে প্রচুর, পটাশিয়াম ডাইক্রোমেট অনেক কাজে লাগে আমাদের এইচএসসি তে, এরকম একটা জিনিস, ঠিক আছে? ওকে, হ্যাঁ।
তাহলে দেখো এটা কি করব, সহজ কোনটা বেশি, এটার পরে এটা বেশি সহজ থাকে, তাহলে আগে এটা করে নিই। অক্সিজেনের নর্মালি কত থাকে, -2, এটা খেয়াল রাখতে হবে। অক্সিজেনের জারণ মান ন্যাচারালি ন্যাচারালি থাকে হচ্ছে -2, যেটা ন্যাচারালি না ওইটাও আমরা একটা এক্সাম্পল রাখছি, দেখাবো। আসো, -2 থাকে। তো -2 এটার সাথে যদি আমি 3 দিয়ে গুণ দেই, তাহলে এটা গেল এতটুকু পার্ট। কার্বনেরটা জানি না যেহেতু, ওটা ধরে নিলাম এক্স, কার্বনটা এক্স। হাইড্রোজেন একটার জন্য কত, +1, দুইটা হাইড্রোজেন আছে, তাহলে কত, এই যে 2 একে 2। সো এই পুরাটার ভ্যালু কত আসবে, এই পুরাটার ভ্যালু আসবে হচ্ছে আমাদের 0। তাহলে হিসাবটা কি দেখো, হিসাবটা হচ্ছে 2 একে 2, 3 দুগুণে 6। তাহলে এই পাশে আসতেছে আমার 6 থেকে 2 গেলে এই যে এটা আসতেছে আমাদের x-4 = 0। কিভাবে পাইছি আবার দেখো, 2 একে 2, 3 দুগুণে 6, সো -6 আসছে এটা, আর এটা আসছে +2। সো 6 থেকে 2 বাদ গেলে 4 আসবে, যেহেতু মাইনাস বড় ছিল তাই মাইনাস আসবে। তো আমি যদি এটাকে এই পাশে নিয়ে যাই, x এর মান চলে আসবে আমাদের +4। এবার আসলে এটা করে ফেলি, খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসছে আমাদের এরকম একটা এক্সাম্পল। পটাশিয়াম কত, এই যে চার্জ 1 করে, তাহলে 2 একে গুণ হবে, 2 একে 2। ক্রোমিয়াম কত জানি না, এক্স ধরলাম, কিন্তু ক্রোমিয়াম তো আবার আছে দুইটা, তাই এখানে 2 দিয়ে গুণ দিতে হবে। খেয়াল করছো, ক্রোমিয়াম এক্স ধরে নিচ্ছি, যার মান জানি না তাই এক্স ধরে নিচ্ছি, কিন্তু ক্রোমিয়াম আছে দুইটা করে, তাই x × 2। আর অক্সিজেন আছে কয়টা, 7টা, একটার জন্য কত ধরতে হয়, -2, তাহলে পুরোটা হচ্ছে 0। তাহলে আসলে এবার একটু হিসাব নিকাশ করে দেখি কত আসে। মুখে মুখেই করতে পারবে এটা তুমি, তো আমি একটু দেখাই দিই। 2 একে 2, প্লাস হচ্ছে 2x, আর মাইনাস হচ্ছে 7 দুগুণে 14। তাহলে এটা আসে 2x সমান, এই যে 2x মাইনাস, ধাপে ধাপে দেখাচ্ছি আমি, 12, এটা সমান 0। সো আলটিমেটলি তুমি পাবা 2x সমান 12, তাহলে ভাগ করলে x সমান 6। সো এই যে জারণ মান হচ্ছে ক্রোমিয়ামারটা 6। পরীক্ষায় কিন্তু এটা আসার মতো এক্সাম্পল, আবারও বলতেছি। এবার দেখো লাস্টেরটা, এটা ভালো একটা এক্সাম্পল। এটা যদি তুমি এই নিয়মে করতে যাও, ধরো অক্সিজেনটা জানো না, তো তুমি কি করবা, অক্সিজেন তোমাকে বের করতে বলছে, তো তুমি এটা ধরে নিবা কত, এই যে এটা তো 1। পটাশিয়ামটা তো ভাইয়া 1 ছাড়া কিছু হওয়ার সুযোগ নাই। এই যে হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, যারা পর্যায় সারণীর সবচেয়ে বাম পাশে থাকে আর কি, এই যে এটা তো একটু আগে দেখাইছিলাম মৃৎক্ষার, এদের বাম পাশে যারা থাকে, এই যে একটু লিখি এখানে, হ্যাঁ, এই যে হাইড্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে এই যে সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, হ্যাঁ লি না কেয়া, তারপর হচ্ছে এই যে রুবিডিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম, তারপর হচ্ছে যে ফ্রান্সিয়াম, দেখছো। সো যারা হচ্ছে এই যে বাম পাশে থাকে তারা তো সবসময় +1ই হবে। সো এটা তো কিছু করার নেই, পটাশিয়ামেরটা +1 হবে। তাহলে ভাইয়া এই যে এটা যদি +1 হয়, এটা যদি +1 হয়, এটা কত হবে আমাদের, এই যে 2 ইন্টু, স্বাভাবিক এটা যেহেতু প্লাস, এটা মাইনাস হয় লাগবে। সো এটা হচ্ছে আমাদের এই যে এক্স। সো এটা সমান কি আসবে, আলটিমেটলি 0 আসবে। সো আসো হিসাব নিকাশ করে দেখি আমরা কি করব। 1 + 2x সমান হচ্ছে 0। সো আমাদের কি হবে এরপর, 2x সমান হবে -1, তার মানে x সমান কি হবে, -1/2। এটা একটু মনে রাখতে হবে। অক্সিজেনের নর্মালি আমরা বাকি যতগুলো এক্সাম্পল দেখছি, এখানে লিখেও রাখছি যে অক্সিজেন তুমি ইউজ করবে কি দিয়ে, -2 দিয়ে। কিন্তু যখনই কোনো একটা ধাতু দেখবা না সাথে, একটু সচেতন হয়ে যাবা, মানে তখন মুখস্থ না করে দেখবা যে আচ্ছা, ধাতুরটা যদি +1 হয় ওইটা তো চেঞ্জ হওয়ার উপায় নাই, কিন্তু অক্সিজেনটা চেঞ্জ হওয়ার উপায় আছে। যে অক্সিজেন যেরকম তোমার এই যে -2 হইতে পারে, ঠিক একইভাবে অক্সিজেন এরকম -1/2ও কিন্তু হইতে পারে। ঠিক আছে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা। তোমরা এই নামটা শুনছো মনে হয়, পার অক্সাইড। এই যে পার অক্সাইড, এই নামটা তোমরা শুনছো আশা করি। পার অক্সাইডে কি হয় দেখো, এই যে আমাদের খুব পরিচিত পার অক্সাইড নেই, H2O2, হাইড্রোজেন পার অক্সাইড। তাহলে এখানে আমি হিসাবটা কি করব, হাইড্রোজেনের হয় +1, হাইড্রোজেন আছে দুইটা, তাহলে 2 একে 2, আর অক্সিজেন আছে দুইটা তাই 2 দিলাম, কিন্তু অক্সিজেনের জারণ মান জানি না তাই x দিলাম। এই পুরোটা হিসাব করলে কত আসবে আমাদের, 0 আসবে। ওকে, ভালো কথা। এখন হাইড্রোজেনের জন্য কত আসে, 2 একে 2, তারপর এখানে কত আসে, +2x, এটা সমান 0। তাহলে আমরা পরের লাইনে কি পাবো, 2x সমান -2, তাহলে আমরা x সমান কত পাবো, -1। মনে রাখবা পার অক্সাইডে সবসময় জারণ মান -1 হয়, পার অক্সাইডে জারণ মান -1 হয়। ওকে, তাহলে দেখছো জিনিসগুলো কি কি দেখলাম আমরা। নর্মালি অক্সিজেন -2 হবে, এছাড়া অক্সিজেন হতে পারে -1/2। এটা একটা নাম আছে, এটার নামটাকে বলা হচ্ছে সুপার অক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই যে সুপার অক্সাইড আছে। তারপরে এই যে
এখানে যেরকম এটা দেখলাম আমরা -1, এটাকে বলা হচ্ছে পার অক্সাইড। ওকে, অক্সিজেনের জারণ মান বিভিন্ন হইতে পারে, এই যে পরিবর্তনশীল জারণ মান ও এরকম দেখাইতে পারে, ঠিক আছে। ওকে, আসো তাহলে এটা একটু বলো তো ভাই, এটা কি হবে? এই যে ধরো K2O2 দিলাম, K2O2 এরকম দিলাম, এটার হিসাবটা তাহলে কি হবে? আগেরটার মতো যদিও দেখে বুঝে যায়। আসো আমরা এটা একটু এবার এবার আমরা একটু এক ধাপ উপরে যাই। আমরা এমসিকিউ এর জন্য যেহেতু করবো, মুখে মুখে করি, এত এই যে 3-4 লাইন আমরা লিখবো না, এটা রিটেন আসলে এইভাবে লিখে দেখাবো। এমসিকিউ তো ডিরেক্ট, এটা যদি +2 হয়, এটা হবে হচ্ছে 2x। তার মানে বোঝাই যাচ্ছে এই যে দুইটা যোগ করলে, আমি তাও একটু দেখাই দিই যে 2x সমান আলটিমেটলি -2 আসবে, সো x সমান -1 আসবে। আশা করি এই হিসাবটা তুমি হাতে হাতেই করতে পারবা বা মুখোমুখি করতে পারবে। ওকে, আসো তারপর একটা এমসিকিউ আছে। এই যে একটা অ্যাসিড দেওয়া আছে H2S2O7, এইটাতে সালফারের জারণ সংখ্যা কত? এই যে H2S2O7, এই যখন এই টাইপের কোনো অ্যাসিড দেখবে না, তখন অক্সিজেন নিয়ে মাথা ঘামানো মানে লাগবে না। কারণ জানতে তো চাইছে সালফারের, মাথা ঘামাবা সালফারকে নিয়ে, তার মানে অক্সিজেন যা আছে তাই হবে। এই যে 7টা অক্সিজেন আছে, 7 × -2, অক্সিজেনের -2 করেই হবে, এখানে কোনো সন্দেহ নাই। ওকে, হাইড্রোজেনের কত আছে? +2। তাহলে কত হয়? 7 × 2 = 14, 14 থেকে 2 গেলে এই দুইটা সালফারের জন্য কত চলে আসবে? অবশ্যই এটা চলে আসবে +12। বুঝছো না? এনে যেহেতু -14 আসছে, -14, এখানে যেহেতু +2 হয়ে গেছে, তাহলে তোমার আর লাগবে +12, পুরোটা মিলে শূন্য করার জন্য। আচ্ছা, +12, কিন্তু সালফার তো দুইটা আছে, সো এই যে +12 কে এবার যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে চলে আসবে +6। উত্তর হচ্ছে আমাদের এ, +6। ওকে, এটা মুখে মুখে করা যায়, রাইট? +6। ওকে, চলো সামনের দিকে যাই এবার। তারপর কি? আরেকটা এই টাইপের যৌগই দেখছো, মানে কতগুলো বোর্ডে আসছে, তাই না? একটা এই টাইপের যৌগ, কি করবো এটা? এই যে Na2S2O3, সিস্টেম একই। আসো তো এবার আরেকটু মুখে মুখে করার ট্রাই করি, যেহেতু আমরা অনেকগুলো এক্সাম্পল দেখছি। 3টা অক্সিজেন, একটা হচ্ছে -2 করে, 3 × 6, তো তুমি ডিরেক্টলি এমসিকিউ তে করার সময় এটা লিখে ফেলো, এই যে -6, 3 × 6। সোডিয়ামের কত? +2। তার মানে দুইটা সালফারের অ্যাকচুয়ালি কত আসা উচিত? +4। তাহলে একটা সালফারের কত আসা উচিত? একটা সালফারের কত? এই যে +4/2, তার মানে হচ্ছে কই +2। মনে রাখবে একটা জিনিস, যখন এরকম বলে দেয়, দুইটার জন্য কিন্তু চায় না, একজনের জন্য চায়। তো 2 থাকুক 3 থাকুক যাই থাকুক, ভাগ করে নিতে হবে, কিন্তু একটার জন্য বের করতে হবে, একটা পরমাণুর জন্য বের করতে হবে। ওকে, আসো এবার আমরা হচ্ছে আমাদের লাস্টে একটু এই যে জীবাশ্ম জ্বালানি যে চ্যাপ্টারটা আছে, যেটা তোমাদের অনেক সমস্যা হয়, এটা থেকে একটু কিছু কোয়েশ্চেন দেখে নি। হ্যাঁ, এগুলো দেখলে ভালো লাগবে। মোটামুটি বোর্ড পরীক্ষার জন্য এগুলো আমাদের লাগে, তো খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে ইন্টারে তো আরো অনেক লাগে, আলাদা একটা চ্যাপ্টার আছে জৈব রসায়ন নামের। আজকে আমরা একটু দেখে নি কিছু জিনিস। ওকে, ফার্স্ট একটু কার্যকরী মূলক গুলা রিভিউ করি। কার্যকরী মূলক কি আশা করি মনে আছে? কোন যৌগের জন্য কি? যেমন অ্যালকেনের জন্য নির্দিষ্ট একটা সংকেত আছে। হ্যাঁ, সেটা কিরকম? আমরা লিখি এই যে CnH2n+2, এটা লিখি। এখন দেখবা যে অ্যালকেন যখন তুমি লিখো না, ধরো আমি লিখি ইথেন, এই সবই দেখবা কি আছে? সিঙ্গেল বন্ড, মানে একটা বন্ধন। এই যে দেখো সবগুলোর মাঝখানে একটা একটা করে দাগ, সব সিঙ্গেল বন্ড, কোনো 2টা দাগ 3টা দাগ এরকম নাই, ডাবল বা ট্রিপল বন্ড, দ্বি বন্ধন বা ত্রিবন্ধন নাই, সবগুলো একক বন্ধন। ওকে, গেল। আচ্ছা, এবার যদি আমরা দেখি অ্যালকিন, অ্যালকিন হলে সেটা কিরকম হবে? এই যে এরকম CnH2n, মানে হাইড্রোজেন দুইটা যা ছিল, এখানে দুইটা কম। সো এটাকেই আসো, এটাকে এক কাজ করি, আমি অ্যালকিন বানাই, ফ্রেশ করে লিখি এই যে এটার মতোই। কার্বন নিলাম দুইটা, ঠিক আছে। হাইড্রোজেন নিয়ম কি? হাইড্রোজেন হচ্ছে এই যে এখানে যদি 2 হয়, এখানে হবে 2n, মানে কার্বন যেহেতু দুইটা নিচ্ছি, হাইড্রোজেন নিব 4টা। একটু আগেও দেখছি যে পলিথিনের ম্যাটটা ওইটা। সো এখানে আমরা দিলাম এর একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন দুইটা, ওকেও দিলাম এরকম দুইটা। এই দেখো সংকেত লিখার পরে কিন্তু দেখতে কিছু একটা একটু কেমন জানি অ্যাবনর্মাল লাগতেছে, তাই না? কার্বনের হাত হয়, যোজনী হয় 4টা, এই যে দেখো এখানে 4 আছে, কিন্তু এখানে কয়টা আছে? 3টা। তার মানে ওই এক্সট্রা যে হাতটা রয়ে গেছে, সেটা তুমি কি করবা? এই যে সেটা এখানে একটা বন্ধন হিসেবে দিয়ে দাও। এটাকে তো আমরা কি বলি? দ্বিবন্ধন। এটাই কিসে থাকে? আমাদের অ্যালকিন থাকে, দ্বিবন্ধন। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে আমাদের? অ্যালকাইন। অ্যালকাইনে তো আরো দুইটা কম, এই যে এটা কি CnH2n-2, ধাপে ধাপে +2, দুইটা কমছে, আরো দুইটা কমছে। অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, আরো দুইটা কম। তো আসো এটা একই টেকনিকে যাই। কার্বন দিলাম দুইটা, ভালো কথা। কার্বন দুইটা হলে হাইড্রোজেন হয় 2 × 2 = 4, 4 থেকে 2 গেলে 2। কার্বন দুইটা হলে হাইড্রোজেনও দেখা যাচ্ছে দুইটাই আসে। আসো তাহলে দিই, এই যে হাইড্রোজেনও দিলাম, ওকে একটা দিলাম,
ওকে দিলাম একটা। এবার দেখো এটা দেখতে আরো অস্বাভাবিক লাগতেছে না? কার্বনের হাত থাকে চারটা, তুমি দিছো দুইটা। তো আসো, দুইজনের হাতে চারটা বানাই, কিভাবে বানানো যায়। এখানে একটা দিলাম, আবার ধরো এই যে এখানে একটা দিলাম। তো দেখো কার্বনের হাত কয়টা হয়ে গেল? এই পাশে তিনটে, এই পাশে একটা, চারটা। ওর এই পাশে তিনটে, এই পাশে একটা, চারটা। তো দেখো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সবচেয়ে সহজ যে তিনটা শেষ। এবার আসে অ্যালকোহল। অ্যালকোহলকে কি করা যায়? আসো, উপরে একটা আছে না, এটাকে আমি অ্যালকোহল বানাই। এই যেটাকে আমি অ্যালকোহল বানাই, এই জিনিসটা নিলাম, আনলাম। দেখো এই যে এখানে একটা হাইড্রোজেন আছে না, এটা মুছে দিই। একটা হাইড্রোজেন মুছে দিয়ে এটাকে আমি বানাই দিই OH। ব্যাস, এটা অ্যালকোহল হয়ে গেল। তাহলে অ্যালকোহলের সাধারণ সংকেত কি লিখতে পারি? এই যে দেখো, CnH2n+1 সাথে হচ্ছে OH। 2n+1 কেন করছি? এই যে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দিচ্ছি। একটু আগে 2n+2 ছিল না এখানে, এখানে 2n+1। তার মানে একটা হাইড্রোজেন বাদ, এই যেটাকে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে তার জায়গায় কি নিয়ে আসছি? OH নিয়ে আসছি, অ্যালকোহল। তারপর কি করা যায়? অ্যালডিহাইড। অ্যালডিহাইডে হবে এরকম, এই যে CnH2n+1 সাথে হচ্ছে এই যে CHO, এটা থাকবে অ্যালডিহাইডে। আর অ্যাসিডে থাকবে হচ্ছে এই যে CnH2n+1 COOH। এই যে এই জিনিসগুলো হচ্ছে এদের ইউনিক। অ্যালকানের ইউনিক হচ্ছে সিঙ্গেল বন্ড, অ্যালকিনের ইউনিক হচ্ছে দ্বিবন্ধন, অ্যালকাইনের ইউনিক হচ্ছে ফ্রি বন্ধন, যার যার জন্য যেটা ইউনিক। অ্যালকোহলের ইউনিক হচ্ছে ওইচটা, তারপর অ্যালডিহাইডের ইউনিক হচ্ছে এই যে CHO, অ্যাসিডের ইউনিক হচ্ছে COOH। এই ইউনিক যেটা, সেটা হচ্ছে যার যার কার্যকরী মূলক। ওকে। আর এই যে এত কষ্ট করে যে এত কিছু লিখলাম না, এই যে এত কষ্ট করে যে এত কিছু লিখলাম, এটাকেই তোমার লেখা যায় এই যে শুধু একটা আর দিয়ে লেখা যায়। এটাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলক জিনিসটা কি? অ্যালকাইল মূলক জিনিসটা হচ্ছে এই যে এটা। কি করব? CnH2n+1 সাথে একটা হাত। এই যে CnH2n সাথে একটা হাত, এই হাতে OH থাকতে পারে, এই হাতে CHO থাকতে পারে, এই হাতে COOH থাকতে পারে। তো অ্যালকাইলের সাথে অ্যালকাইলটা কি? জাস্ট হচ্ছে এই যে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দাও, তাহলে যা থাকে সেটা হচ্ছে অ্যালকাইল। এরপর ওই জায়গায় যা ইচ্ছা তা বসাও, ওই অনুযায়ী তুমি যৌগটা পেয়ে যাবা। ওকে, চলো সামনে যাই এবার। এবার দেখো, যে বিক্রিয়াগুলো আমাদের বইতে আছে, সেগুলোকে আমরা এখানে একটু তিনটা পেজে সামারি আকারে নিয়ে আসার চেষ্টা করছি। তুমি মোটামুটি এই বিক্রিয়াগুলো দেখলে দেখবা যে ম্যাক্সিমাম জিনিস তোমার কভার হয়ে যাচ্ছে এখানে। আসো একটু দেখা শুরু করি। যেমন এই যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের যে একটা কথা বলছি না, এই দুইটা জিনিসকে আবার কি বলা হয়? বলা হয় হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত, অসম্পৃক্ত কেন? কারণ হচ্ছে আমরা একটু আগে দেখছি, যখন দুইটা কার্বন থাকে তখন সে হাইড্রোজেন নিতে পারে 1 2 3 4 5 6। দুইটা কার্বন হাইড্রোজেন নিতে পারে কয়টা? সর্বোচ্চ 6টা। দেখো লজিক্যাল। এইদিকে যদিও একটা হাত দিয়ে নিজেরা নিজেদেরকে ধরে রাখে, দুইজনেরই হাত খালি থাকে আর তিনটা তিনটা, তাই সে 6টা হাইড্রোজেন নিতে পারে, সহজ হিসাব। কিন্তু এখানে কি দেখা গেছে, যেহেতু দ্বিবন্ধন করছে, তাই ও হাইড্রোজেন 6টা নিতে পারে না, নিতে পারছে 4টা। এখানে কি করছে, যেহেতু ত্রিবন্ধন করছে, তাই হাইড্রোজেন আরো কম নিতে পারছে 2টা। সো অসম্পৃক্ত মানে কি? যদি হচ্ছে হাইড্রোজেন যতটুকু নিতে পারতো তার থেকে কম থাকে, তাহলে এখানে কি যতটুকু নিতে পারছে ততটুকুই আছে। তার মানে অ্যালকেন মানেই কি? সম্পৃক্ত। আরেকবার, হাইড্রোজেন যতটুকু নিতে পারে, দুইটা কার্বন কতটুকু নিতে পারে? অ্যালকেনেই ম্যাক্সিমাম থাকবে, সহজ হিসাব। এক হাত দিয়ে ধরছে, তিন তিন হাত খালি, 6টা। এটা হচ্ছে সম্পৃক্ত। 6টা থেকে কম থাকলে সেটা অসম্পৃক্ত। অ্যালকেনে 6টা জায়গায় 4টা আছে, তাই অসম্পৃক্ত। অ্যালকাইনে 2টা আছে, তার মানে আরো অসম্পৃক্ত। ঠিক আছে। তো এইটার যে পরীক্ষাটা, তোমরা তো দেখছো, এই যে আমরা যদি এটার সাথে আচ্ছা ফার্স্ট হচ্ছে হাইড্রোজেন যোগ করি, আমাদের কি এটা? একটা অ্যালকাইন, সহজ হিসাব। এটার সাথে যদি হাইড্রোজেন যোগ করি, হাইড্রোজেন ঢোকার জায়গা কোনটা? এই যে এই জায়গায় ঢোকার চেষ্টা করবে, এই বন্ধনটাকে ভেঙে এই দুইটা কার্বনের সাথে ঢোকার চেষ্টা করবে। সো কি হবে দেখো, এই যে CH3, তারপর হচ্ছে CH, তারপর হচ্ছে ডাবল বন্ড, তারপর হচ্ছে CH2। কি করছে খেয়াল করছো? সহজ কাজ। এই যে তিনটা বন্ধন ছিল, একটাকে ভাঙছি, ভেঙে কি করছি? এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিচ্ছি, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিচ্ছি। একটু আগে এখানে ছিল কত? একটাও না। তো এখন এখানে একটা চলে আসছে। এইটা কত ছিল? একটা। তো এখন এখানে 2টা হয়ে গেছে। তো নিয়ম হচ্ছে এটা, ওই বন্ধনটা ভাঙবা, ভেঙে দুইজনকে 2টা দিয়ে দিবা। আবার আসো এই কাজটা করি। এবার এ, এ মানে এই যে যাকে পাইছি সেটাই হচ্ছে এ। স্টেপ বাই স্টেপ বিক্রিয়া আর কি, উদ্দীপকে কিন্তু এভাবে থাকে। যাকে পাইছি তাকে আবার হাইড্রোজেন দিলাম। এবার আসো দেই, আবার হাইড্রোজেন দিলে কি হবে? এই যে এটা হচ্ছে অলরেডি অবস্থায় আছে, এখানেই দেখাই। আবার হাইড্রোজেন,
তার মানে দুইটা বন্ধন আছে, আমি হচ্ছে একটাকে ভেঙে দিই, একটাকে ভেঙে দিয়ে দুইজনকে দুইটা হাইড্রোজেন দিয়ে দিই, এই কাজ করি। এই যে CH3, CH2, CH3। দেখছো কাজটা আসলে এইটাই, এই যে দুইটা কম, দুইটা বাড়াইছি, আরো দুইটা বাড়াইছি, আলটিমেটলি স্টেপ আপ করছি। কি করছি এখানে, এই যে হাইড্রোজেন ছিল আমার এখানে কয়টা, 3 আর 1 এ 4টা, এখানে আমি আরো দুইটা দিচ্ছি, তাই হাইড্রোজেন হয়ে গেলো 6টা। এখানে আমি আরো দুইটা দিচ্ছি, তাই দেখো 3 4 5 6 7 8, হাইড্রোজেন হয়ে গেছে 8টা। কাজ তো সহজ, হ্যাঁ। তোমাদের মনে আছে নাকি দেখো তো, এখানে একটা প্রভাবক ইউজ করা হয় দুই ক্ষেত্রেই আর কি। নিকেল চূর্ণ, নিকেল চূর্ণ এই প্রভাবকটা ইউজ করা হয়, তাই না? আর এই যে তাপমাত্রা হচ্ছে 180 থেকে 200 থাকলে হয়, তোমাদের বইতে যেটা আছে সেটাই লিখো। 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা রাখতে হয়। আর নিকেল চূর্ণ, নিকেলের যে গুঁড়া আছে, নিকেল পাউডার, এটা ব্যবহার করা হয়। ওকে, তারপর আসো কি করতেছি এখানে। আমাদের কাছে এটা আছে, এই পুরাটা দেখো, এখানে 3 থাকলে এটা হয়ে যেত অ্যালকেন, কিন্তু এখানে 2 আছে, মানে একটা হাইড্রোজেন কম আছে। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যালকাইল, যে অ্যালকাইল। আর এখানে সাথে একটা ক্লোরিন আছে, এই ক্লোরিনটা হচ্ছে আমাদের মাইনাস, সোডিয়াম হচ্ছে প্লাস, আর ওইচ হচ্ছে মাইনাস। হিসাব খুবই সহজ, আমরা যদি এটা বিক্রিয়া করি, আমার এখানে হয়ে যাবে CH3, CH2, CH2। এই ক্লোরিন মাইনাসটা, এই মাইনাস চলে যাবে এই সোডিয়াম প্লাসের সাথে, আর এখানে চলে আসবে ওই যে পাশের যৌগটার ওইচ। তো আমি পেয়ে যাবো একটা অ্যালকোহল। কি করছি, এই যে এই মাইনাস এই প্লাসের কাছে চলে যাবে, আর এই মাইনাসটা এই প্লাসের কাছে চলে আসবে, এক্সচেঞ্জ আর কি, প্রতিস্থাপন বিক্রিয়া। আর এখানে এটা কি হবে, সোডিয়াম ক্লোরাইড। ওকে, তারপর দেখো এটা তো খুবই একটা ফেমাস বিক্রিয়া আমাদের, যেটা এই যে সোডা লাইমের সাথে বিক্রিয়া, বইতে পড়ছো না, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। কি করা হয় এখানে, কার্বন সংখ্যা সবসময় দেখবে যে একটা কমে যায়। এটা আমরা একটু যদি এইভাবে লিখি, যে দেখো C2H5, মানে বোঝার জন্য সুবিধা হয়, সাথে হচ্ছে COO, একটু বড় করে লিখতেছি আর কি এটা, সাথে হচ্ছে আমাদের এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো দেখো এখান থেকে তুমি যদি সুন্দর মতো এই জিনিসটাকে বক্স করে বের করে দাও, যেটা থাকবে সেটাই তোমার ফাইনাল প্রোডাক্ট। কি করছি দেখো, অ্যাসিড দিছি, সাথে সোডিয়াম আছে, তার মানে এটা অ্যাসিডের লবণ। তারপর কি করছি, ওর সাথে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটা মিক্স করে বিক্রিয়া দিচ্ছি। অ্যালকেনের প্রথম প্রস্তুতি তো এটা দেওয়া, তাই না, বইতে আমাদের। সো এরপর কি হচ্ছে, ভাইয়া যেটা দেখালাম মনে রাখার জন্য তুমি এটাকে বক্স করে মনে রাখতে পারো। সো আলাদা করে দাও এটা, ফাইনালি কি পাবা, C2H5, তো সাথে এই হাইড্রোজেন চলে আসবে ওর সাথে, সেটা হয়ে যাবে C2H6। আর তার সাথে কি, ওই যে এই পুরোটা মিলে কি থাকে, সোডিয়াম কার্বনেট। এই যে দেখো হিসাব করে দেখো, সোডিয়াম আছে, এই যে এটা নিয়ে আমি, সোডিয়াম আছে একটা, দুইটা, দুইটা সোডিয়াম, কার্বন আছে একটা, আর অক্সিজেন কয়টা, একটা, দুইটা, তিনটা। এই পুরোটা মিলে আলটিমেটলি কি হয় আমাদের, সোডিয়াম কার্বনেট হয়। ঠিক আছে, তো সুন্দর মতো এটাকে বলা হয় আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এটা হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। দেখি কি অবস্থা আমাদের। ওকে, আসো তাহলে আমরা পরে পেজে যাই, এবার দেখি আর কি আছে আমাদের। প্রোপেন, প্রোপেনের সাথে ব্রোমিনের বিক্রিয়া। এখন একটু দেখো তো প্রোপেন জিনিসটা আসলে কি। এটা কিন্তু আমাদের ওই যে এখন আমরা পড়তেছি অসম্পৃক্ততার পরীক্ষা, যেটা সেটা, ওই যে অসম্পৃক্ততা, অসম্পৃক্ততার পরীক্ষা যেটা সেটা। সো প্রোপেন কি, প্রোপেন হচ্ছে দেখতে এরকম, C3, C2, C3, এটা হচ্ছে প্রোপেন। মনে রাখবা যখনই হচ্ছে এরকম খালি সিঙ্গেল বন্ড দেখবা, তার মানে কি এটা একটা সম্পৃক্ত যৌগ। আমরা একটু আগে দেখছি ওর মধ্যে এই যে যতটা হাত আছে না, যতটা হাত সবগুলো ইউজ করতে পারে অ্যালকেন। অ্যালকেনে কোনো ডাবল বন্ড থাকে না, ট্রিপল বন্ড থাকে না, যে ও হচ্ছে এখানে অন্য কাউকে ঢুকাবে। বাট আমাদের এই যে বাকি যে আছে, ধরো প্রোপিন বা যদি প্রোপাইন হয়, সে হচ্ছে নিতে পারবে। অ্যালকেন নিতে পারবে না, কারণ কি, অ্যালকেনের অলরেডি সবগুলো হাত, এই যে আমি বড় করে লিখে দেখাই, এই যে দেখো কার্বন 3টা, বাকি খালি হাত থাকে হচ্ছে এই যে এইগুলা, এগুলো থাকে খালি হাত। তো সবগুলা খালি হাতে কি থাকে, একটা করে হাইড্রোজেন থাকে, এই যে একটা করে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। সো অ্যালকেনের কিন্তু কোনো মানে উপায় নাই যে ও হচ্ছে এখানে ব্রোমিনকে নিবে। সো তুমি যদি পরীক্ষায় এটা আসে, এটা দিবে নো রিয়াকশন, বা কোনো বিক্রিয়া হবে না এরকম। কিন্তু এটাই যদি আমি এবার প্রোপিন নেই, দেখো প্রোপিন দেখতে কিরকম, C3,
প্রোপ মানে কি বুঝলাম, কার্বন থাকবে তিনটা। আর ইন আছে মানে কি, সূত্র হচ্ছে এটা, এই যে CnH2n। তার মানে কার্বন যে কয়টা থাকবে, হাইড্রোজেন থাকবে তার দ্বিগুণ। কার্বন যদি তিনটা থাকে, হাইড্রোজেন থাকবে তিন দুগুণে ছয়টা। ওকে, আসো তাহলে লিখি আমরা এটা, এই যে কার্বন, কার্বন, ডাবল বন্ড, কার্বন। একসাথে ডাবল বন্ড থাকবেই যেহেতু এটা একটা অ্যালকিন। আচ্ছা, আর বাকি হাতগুলো কি থাকবে দেখো ভাইয়া, বাকি হাতগুলায় থাকবে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তারপরে এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। বাকি হাতগুলো থাকবে হাইড্রোজেন। এখন তুমি দেখো পার্থক্যটা, একটু আগে এখানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড ছিল না, যে ওইখানে কাউকে নিবে, সেটা যে কেউ হোক, হাইড্রোজেন হোক, ব্রোমিন হোক, যে কাউকে নিতে পারবে না। কিন্তু ব্রোমিন এখন কিন্তু এখানে দ্বিবন্ধন যে আছে ওর এখানে ঢোকার একটা স্কোপ আছে। আর ব্রোমিনের যে কালারটা, এটা হয় হচ্ছে তোমার লাল কালারের। এই জন্য ব্রোমিন যখন বিক্রিয়া করে ফেলে, তখন দ্রবণটা লাল কালার থাকে না, বর্ণহীন হয়ে যায়। এটাকে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা বলি। যে আমরা, হ্যাঁ, আমরা হচ্ছে টেস্ট করতে পারি যে আসলে এখানে অ্যালকিন আছে নাকি অ্যালকিন আছে, মানে সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। ওকে, তাহলে দেখো আমি এটাকে একটু এখানে দেখাই। এই পুরো জিনিসটাকে আমি কপি করলাম এটাকে, এই যে নিলাম। এখন কি করব, আমি সুন্দর মতো এই একটা বন্ড ভেঙে দিলাম, এই যেটা বাদ, এই বন্ধনটা নাই হয়ে গেল। এবার দুইটা ব্রোমিন আছে না, এই দুইটা ব্রোমিনকে আমি এখানে দিয়ে দিই। এই যে একটা ব্রোমিনকে এখানে দিয়ে দিলাম, আর একটা ব্রোমিনকে এখানে দিয়ে দিলাম। ব্যাস, কাজ শেষ। একটু আগে দেখো প্রোপেনের সাথে এটা আমি করতে পারি নাই, পারবো না, কারণ এখানে ঢুকানোর জায়গায় ছিল না, সবগুলা বন্ধনে কেউ না কেউ ছিল, সবগুলো হাইড্রোজেন ছিল। বাট এখানে দুইটা হাইড্রোজেন এই যে কম থাকার কারণে, আর হাইড্রোজেন কম থাকাটাকে আমরা কি বলছি, অসম্পৃক্ত। হাইড্রোজেন ঠিক মতো থাকা মানে কি, সম্পৃক্ত। তাহলে অ্যালকেন এই বিক্রিয়া দিবে, আর অ্যালকিন এটা দিবে না। আর এই যে পরের যে বিক্রিয়াটা, ঠিক আছে, এটাও কি আরেকটা পরীক্ষা, এটার নাম হচ্ছে বেয়ার পরীক্ষা বলে এটাকে। আগেরটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এটাকে বলা হয় বেয়ার পরীক্ষা। কি বলছে, ইথিনের সাথে বেয়ার পরীক্ষা, এটাও হিসাবটা সহজ। কি করবা, আমি একটু বলে দিই, এই যে এভাবে লিখবা, CH2, CH2, এখানে পানি থাকে, সাথে হচ্ছে একটা জায়মান অক্সিজেন থাকে। তোমার জন্য আমি হিসাবটা একটু সহজ করে দিই। এখানে যেমন তুমি দুইটা দুইটা ব্রোমিনে ভাঙছো, এখানে কি করবা দেখো, হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে দুইটা। এখানে তুমি দুইটা দুইটা OH এ ভাঙো। দেখো টেকনিকটা কি, এই যে একটা OH, এই হচ্ছে আরেকটা OH। আরেকবার কি করলাম, হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে দুইটা। তাহলে একটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন দিয়ে OH বানাও, আবার একটার সাথে আরেকটা দিয়ে OH বানাও। কাজ কি, আগে আগের মতোই। এই যে কি করবা, এই CH2 একটাকে ভাঙো, ভেঙে এই নিচে দুইটা হাত নিয়ে আসো, আগের মতো এখানে একটা OH দিয়ে দাও, এখানে একটা OH দিয়ে দাও। ব্যাস, যা ছিল ভাঙছি, একটা ভেঙে দুইটা দুইটা OH দিয়ে দিচ্ছি। এই সেম কাজটা তুমি এক নম্বরে যে আছে তার সাথে করতে পারতা না, কারণ তার সবগুলো হাতে হচ্ছে হাইড্রোজেন আছে, তার কোনো খালি হাত নাই যে তুমি এখানে ঢোকাতে পারবা জোর করে। ওকে, আচ্ছা, পরেরটা তো পারবা তাই না? এখানে দেখো, প্রোপাইনের সাথে কি বলি, ইথাইনের সাথে, দুই কার্বনের অ্যালকাইন না, এই যে তিনটা বন্ড আছে, তাই এটা একটা অ্যালকাইন। কার্বন দুইটা আছে, তাই ইথাইন। ওর সাথে যদি আমি ব্রোমিন দিই, তাহলে এবার কি হবে আসো দেখি। এই যে CH, ট্রিপল বন্ড, CH, এটার সাথে যদি এবার আমি ব্রোমিন দেই, বুঝতেই পারতেছো এখানে আমি অনেকগুলা ব্রোমিন ঢুকানোর সুযোগ আছে। এই যে এইটা ফার্স্ট ধরো, এই যে তিনটা ছিল না, তিনটা জায়গায় একটা ভেঙে দিলাম, এখন দুইটা দিয়ে দিলাম। তো দুইটা দিয়ে কি করে দিতে পারি, এই যে এটাকে একটা ব্রোমিন দিলাম, এটাকে একটা ব্রোমিন দিলাম, তারপরে ধরো ওকে আবার ব্রোমিন দিলাম, আরো ব্রোমিন দিলাম। তাহলে এবার কি করতে পারি, তিনটা ছিল, তিন থেকে এখন হয়ে গেছে দুইটা। এবার দুইটা থেকে আমি ওকে একটা বানায় ফেলতে পারি, এই যে CH, মানে আরো একটা ভেঙে গেছে। সো ব্রোমিন এখন আরো দুইটা ঢুকবে, এই যে ব্রোমিন, ব্রোমিন, এই যে ব্রোমিন, ব্রোমিন। তাহলে কি করলাম, সামারি করে একবার, অসম্পৃক্ততার পরীক্ষা পড়ছি আমরা বেসিক্যালি এই পেজে। অসম্পৃক্ততার পরীক্ষা কি প্রমাণ করে, যে এইখানে সবগুলো হাইড্রোজেন ঠিকঠাক মতো আছে নাকি। যদি হাইড্রোজেন যতটুকু থাকার কথা যেমন অ্যালকেনে থাকে ততটুকুই থাকে, সম্পৃক্ত। যদি হাইড্রোজেন হচ্ছে এই যে কম থাকে, এই যেগুলোতে কম আছে, তখন কি, অসম্পৃক্ত। তো আমরা ব্রোমিন যখন যোগ করছি, ব্রোমিনের লাল কালার দূর হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। আর এই যে এইটার কালার যেটা, এটা অবশ্য যে কালার দিয়ে লিখে ফেলছে এরকমই একটা কালার। হ্যাঁ, এরকম এই টাইপের একটা কালার দেখা যায়, এই দ্রবণটার কালারটা এরকম থাকে। এরপর কি হয়, যখন এই বন্ডটা ভেঙে যায়, আলটিমেটলি যখন এই যে এরা যুক্ত হয়ে যায়, এই যে OH OH যুক্ত হয়ে গেছে, ব্রোমিন ব্রোমিন যুক্ত হয়ে গেছে, তখন আর এই কালারটা থাকে না। ওকে, আমাদের আর একটু আছে, একটু পরে আমরা শেষ করে দিব, আর কয়েকটা রিয়াকশন দেখে আমরা শেষ করে দিব। এরপর একেবারে ব্রেক আর কি, ঠিক আছে?
এই যে দেখো এখানে কি করছি, ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দেওয়া হয়েছে, এ আর বি পাওয়া যায়, এরপর এর সাথে আবার পানি দেওয়া হয়েছে, এরপর অনেক কিছু করা হয়েছে, মানে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ একটা একটা করে যাই। এটার সাথে যদি আমি পানি যোগ করি, মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট এটা, মানে এত ইম্পর্টেন্ট যে এটা হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষার বোর্ড পরীক্ষাতেও মানে আসে, এইচএসসি বোর্ড পরীক্ষাতে আসে আর কি। ঠিক আছে, তো দেখো এটা কি করব, পাবো আর কি আমাদের ইথাইন, এই যে একটু আগে যাকে বিক্রিয়া দিচ্ছি না, ইথাইন পাবো, ইথাইন পাবো, আর সাথে পাবো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়াটা একটু মুখস্থ রাখতে হবে আমাদের, কারণ অনেক ইম্পর্টেন্ট, যেটা বললাম। চিন্তা করছো এখন তোমাদের হচ্ছে 2024 সালে এসএসসি পরীক্ষা দিবা, এটা 2026 সালে এইচএসসি পরীক্ষার কোয়েশ্চেন এরকম আসে। আর যদি দেখার সুযোগ থাকে, তুমি যে কোনো বোর্ড কোয়েশ্চেন দেখলে দেখবা যে প্রত্যেক বছর এরকম কোনো না কোনো বোর্ডে এই টাইপের একটা উদ্দীপক দিয়ে দেয়, এরকম কোয়েশ্চেন আসে যে এটার সাথে পানি যোগ করা হয়েছে, আসে হচ্ছে তোমার ইথাইন। ওকে, এরপর কি বলছে, ইথাইনের সাথে পানি যোগ করে আমি পাইছি কি, ইথানেল। কিভাবে বুঝলাম ইথানেল? এই যে এটা একটা অ্যালডিহাইড, যে সিএইচও আছে না, এটার নাম হচ্ছে ইথানেল, এটা একটা অ্যালডিহাইড, ইথানেল, ইথানেল। এবার কি করছে, এইখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিচ্ছে। একটু আগে আমার মানে বামে কি ডানে কি এদেরকে জানতে চাচ্ছিল, এখন এই বিক্রিয়া করার সময় শর্ত কি লাগে সেটা জানতে চাচ্ছে। তো সেটা এই যে দেখো, তোমাদের বইতে আছে, এই যে খেয়াল করছো নাকি, 2% মার্কারি সালফেট, আর সাথে হচ্ছে 20% এই যে সালফিউরিক অ্যাসিড। সো দেখো কি করলাম আমরা, আমরা হচ্ছে ফার্স্টে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করে ইথাইন তৈরি করলাম, এরপর ইথাইনের সাথে আবার পানি যোগ করে ইথানল তৈরি করলাম। ওইটা দেওয়াই ছিল কোশ্চেনে, বাট এই যে কোশ্চেন আমার জানতে চাইছে কি মাধ্যম ইউজ করা হয়, একদম সরাসরি এগুলো বইতে আছে, এগুলো কিন্তু এমসিকিউ তে চলে আসতে পারে। তারপর দেখো এই ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফ্রিক অ্যাসিড, আশা করি মনে আছে, তখন আমরা এরকম একটা সাইন দিই, এই যে জায়মন অক্সিজেনের। এটা কি আমরা বেসিক্যালি এখানে জারণ করি, জারণ করি। আমি যদি ইথানলকে জারণ করি, খুব সুন্দর হিসাব, বেশি কোনো কষ্ট নাই। এই যে CH3 যা আছে না, তাই থাকবে, জাস্ট এই CHO কে বানাই দিবা COOH, কাজ শেষ। কি করছে আরেকবার, ইথানল আছে একটা অ্যালডিহাইড, সবসময় মনে রাখবে অ্যালডিহাইড কে জারণ করলে পাওয়া যায় অ্যাসিড। সো কিভাবে, এই যে এটা হচ্ছে একটা জারক, ও কি করে যায়, অক্সিজেন দিচ্ছে, এই যে CH3CHO, জাস্ট হচ্ছে সুন্দর মতো এই CHO কে আমি বানিয়ে দিচ্ছি COOH। আর লাস্টে দেখো কি করছে, এই যে আমি এক্স পাইছি, এই এক্স কে আবার ক্ষারের সাথে বিক্রিয়া দিচ্ছে। তো এটা বেসিক্যালি আমাদের এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। দেখো ওর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, এটা একটা কি অ্যাসিড, অ্যাসিড কি ছাড়বে, এই প্রোটনটা ছাড়বে, এটা একটা অ্যাসিড না, কার্বক্সিলিক অ্যাসিড। আর ক্ষার কি করবে, ক্ষার হচ্ছে ওই ছাড়বে। সো এই দুইটা মিলে কি হবে, মানে দুইজনের দুই অংশ মিলে কি হবে, লবণ হবে আর পানি হবে। তো আমি একটা লবণ পাবো, এই যে CH3CNA, এই লবণ পাবো, আর সাথে হচ্ছে আমি পানি পাবো। বেসিক্যালি ওইটাই বলছে, যে এটা এই যে ক্যালসিয়াম অক্সাইডটা দিয়ে দিই, তাহলে আরো বুঝতে পারবা। সোডা লাইমের সাথে একটু আগে যে বিক্রিয়াটা দেখে আসছি, এই যে এই পেজে যে বিক্রিয়াটা দেখে আসছিলাম, সোডা লাইমের সাথে ওই বিক্রিয়াটা আর কি, ডিকার্বক্সিলেশন যেটা, সেটা আসো দেখে আরেকবার। এখানে কি করবো, এই যে CH3COO এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। তাহলে কাজ কি, আমার কাজ হচ্ছে এই যে এই বক্সটাকে আলাদা করে দেওয়া। আবারও আগের মতো এই বক্সটাকে আলাদা করে দিলে আমি কি পাবো, এই যে এইটা আর এটা মিলে কি পাবো, এই যে মিথেন পাবো। কার্বন ছিল এখানে দুইটা, একটা কার্বন কমে গেছে এখানে, এই যে এই কার্বনটা বের হয়ে গেছে। আর এটাই সবসময় কি পাওয়া যায়, মনে রাখবা সবসময় সোডিয়াম কার্বনেট। এই যে হিসাব করে লিখো না, সোডিয়াম দুইটা, কার্বন একটা, অক্সিজেন এক দুই তিনটা, সোডিয়াম কার্বনেট। ওকে, চলো সামনের দিকে যাই। এবার হচ্ছে কিছু এমসিকিউ আমাদের, আর এই যে কিছু কোয়েশ্চেন সলভ করা বাকি, এগুলো একটু দেখে নি। নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে? কোনটা হচ্ছে বর্ণহীন করতে পারে, করতে পারে হচ্ছে যারা এরকম হবে, এই যে CnR H2n হবে তারা, বা CnH2n-2 হবে এরকম কেউ। তাহলে কোনটা হয় উত্তর, একটু চেষ্টা করো, এটা পারবা, খুব সহজ। এটার আনসার কি হবে বলো, বলো বলো বলো। সহজ জিনিস, এই যে শেষ, এরপরে ব্রেক, কালকে পর্যন্ত ব্রেক, একদম 24 ঘন্টার ব্রেক। ঠিক আছে, বলো এটার আনসার কি হবে।
উত্তর কি? ডি মনে হয়, তাই না? মিলছে? উত্তর হচ্ছে ডি। কেমনে বুঝলাম ডি? এই যে তিন, তিন দুগুণে ছয়, তাহলে হচ্ছে কি অসম্পৃক্ততার পরীক্ষা দেখাবে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি? ওই একই টাইপের কোশ্চেন, এটা উত্তর হচ্ছে বি। এই যে তিন, তিন দুগুণে হচ্ছে ছয়, এতক্ষণ ভাই এগুলোই পড়াইছি আর কি। তারপর কি, এই যৌগটার নাম কি? এই যৌগ কেমনে বুঝবো? এই যে এটা কি করছে, মাইনাস, এটা কি, প্লাস। সো এই প্লাস আর মাইনাস, একটু আগে দেখছি বিক্রিয়াটা, এদেরকে মিলে আমি পাইছি লবণ, লবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে বাকি যে অংশটা সেটা আসলে কি থাকে, বাকি অংশটা আসলে একটু দেখি, হিসাব করি। এন এর মান হচ্ছে ভাইয়া বলছে দুই, তাহলে এখানে আমার বসাতে হবে দুই। তার মানে এটা হচ্ছে C2H2n+2, মানে এটা হবে দুই দুগুণে চার, চার আর একে পাঁচ, এই যে C2H5। তো এটার সাথে ক্লোরিন আছে, আর তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে মূল বিক্রিয়াটা ছিল আসলে এইটা। তো এটা কি করব, প্লাস মাইনাসে ভাঙবো। এই যে দেখো, আরো সহজ করে দিই, এই জিনিসটাকে আলাদা করে দিবা, তাইলেই কাজ শেষ। তুমি এখানে পাবা এই যে C2H5OH, এটা, আর সাথে পাবা এই যে লবণ। তো এই তো বেসিক্যালি এই যৌগটা হচ্ছে আর কি তোমার এইটা, সাথে তো লবণ পাচ্ছই, সাথে অ্যালকোহল পাচ্ছ। জিজ্ঞেস করছে কি, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম দুই কার্বন একটা অ্যালকোহল, তাই যেহেতু অ্যালকোহল নাম কি হবে, ইথানল। কার্বন যেহেতু দুইটা আছে তাই ইথ, যেহেতু একটা অ্যালকোহল তাই ইথানল। এই তো, এটাই। তারপর কি জিজ্ঞেস করছে, বি যৌগটি কি? এই যে দেখো, এখানে একটা জিনিস মনে রাখবা, শিখাই দিই এটা। আমাদের অ্যালকোহল আছে না, অ্যালকোহল, ওকে যদি আমরা জারণ করি তাহলে পাবো অ্যালডিহাইড। আর অ্যালডিহাইড কে যদি আমরা জারণ করি তাহলে পাবো এই যে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। আরেকবার দেখো, এই যে অ্যালকোহল আছে, যে অ্যালকোহল, ওকে যদি এই যে জার্মান অক্সাইড মানেই তো জারণ, এই যে জারণ করে আমি পাবো অ্যালডিহাইড। আর অ্যালডিহাইড কে যদি আমি জারণ করি তাহলে আমি কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে দেখো কি করবো এখন, এখানে এ আছে, ওকে জারণ করছি, এটা কে ছিল, একটা অ্যালকোহল ছিল। অ্যালকোহলটা কে ছিল, এই যে এরকম C2H5OH, ওকে জারণ করলে আমি পাবো একটা অ্যালডিহাইড, আর ওকে জারণ করলে আবার পাবো একটা অ্যাসিড। সহজ উপায় একটা বলে দিই, মনে রাখবা, এটা কখনো কার্বন সংখ্যা চেঞ্জ হয় না, কার্বন সংখ্যা সেমই থাকে। তো এখানে এটা একটা দুই কার্বনের অ্যালকোহল ছিল, আমি কি করছি, জারণ করার পর দুই কার্বনের অ্যালডিহাইড হয়ে গেছে, তারপর আবার জারণ করার পর দুই কার্বনের অ্যাসিড হয়ে গেছে, এরকম। তাহলে বি যৌগটা কি, অ্যালডিহাইড গ্রুপের, হ্যাঁ কথা ঠিক। বি যৌগ হতে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়, হ্যাঁ আমরা তো এই যে ইথানোয়িক অ্যাসিড তৈরি করে দেখাই দিচ্ছি, জারণ করলে তৈরি হবে, এটাও কথা ঠিক। ইথাইন থেকে প্রস্তুত করা যায়, হ্যাঁ এটাও ঠিক। এই যে একটু আগে দেখছি না আমরা, এই যে আমাদের এই বিক্রিয়াটা এখানে দেখছিলাম, এই যে ইথাইন নিছিলাম, ইথাইনের সাথে আমি করি, তাহলে পাওয়া যায় ইথানেল। ওকে, সো তার মানে এখানে উত্তর তিনটাই সঠিক, এক দুই তিন, উত্তর হচ্ছে ডি। ক্যালসিয়াম কার্বাইড পানি দিচ্ছে, এক্স পাইসি, এক্স একটু আগে দেখছি যে ক্যালসিয়াম কার্বাইড মানেই এটা পাবো ইথাইন, এটা। বিক্রিয়ার এক্স যৌগটা কি? এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, হ্যাঁ কথা ঠিক। তারপর হচ্ছে এটা একটা পলিমারকরণ বিক্রিয়া দেয়, এটাও কথা ঠিক। আর হচ্ছে ব্যবহার করে ইথানল প্রস্তুত করা যায়, হ্যাঁ এটা আমরা দেখছি একটু আগে, উত্তর হচ্ছে ডি। ঠিক আছে, এটি একটু জেনে রাখতে পারো আর কি, হিসাবটা খুব সহজ। দেখো, এই যে আমাদের ইথাইন আছে না, তুমি এটাকে তিন দিয়ে গুণ দাও, এই যে সিএইচ, পলিমার কি সেটা তো বুঝেইছি, একটা অণু থাকলে মনোমার, যদি অনেকগুলো থাকে তাহলে হচ্ছে পলিমার। তুমি এটাকে তিন দিয়ে গুণ দাও, তো দেখো তো কিছুর মতো পরিচিত লাগে নাকি? জিনিসটা ছিল হচ্ছে আমাদের C2H2, এটাকে যদি তুমি তিন দিয়ে গুণ দাও তাহলে আলটিমেটলি কি হয়ে যায়, এটা এই যে C6H6, আমাদের পরিচিত একটা জিনিস যেটা হচ্ছে বেনজিন। ইন্টারে এটা নিয়ে অনেক কথাবার্তা আছে এইচএসসি তে। আপাতত তোমরা এটাই জানো যে বেনজিন কি C6H6, আর হচ্ছে ওর স্ট্রাকচারটা জানো, সেটাই হচ্ছে যথেষ্ট। এই যে এটা হচ্ছে আমাদের বেনজিন। সেই হিসাবটা কি দেখো, C2H2, তো তুমি যদি ওকে তিনটা নাও, সো আলটিমেটলি এইটার পলিমার করলে আসে হচ্ছে এটা বেনজিন। ওকে, তারপর কি আছে, ও শেষ আমাদের। আর তোমরা তো জানোই তোমাদের হচ্ছে এসএসসি মডেল টেস্ট শুরু হতে যাচ্ছে। সো অলরেডি হচ্ছে তোমরা অনেকে ভর্তি হয়ে গেছো, কিছু কথাবার্তা একটু বলে দিই। পরীক্ষা অবশ্যই দিবা নিজের জন্য, যদি মনে হয় যে না তোমার প্রিপারেশনকে আর একটু ঝালাই করে নেওয়া দরকার, বোর্ড পরীক্ষার আগে যে কয়দিন সময় আছে একটু প্রিপারেশনটা ভালো মতো নেওয়া দরকার, তাহলে অবশ্যই মডেল টেস্ট বেশ ভালো একটা অপশন। এন্ড দেখো, এখানে তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক পরীক্ষা 30টা থাকবে, যেখানে আমরা সিলেবাস পার্ট পার্ট করে পরীক্ষা নিব। তারপর হচ্ছে সেকেন্ড স্টেপে তোমাদের জন্য কিছু সলিউশন ক্লাস থাকবে, এই যে এই টাইপের ক্লাস, যেখানে আমরা কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তারপর হচ্ছে লাস্ট স্টেপে যে একদম বোর্ড পরীক্ষা, যে 12টা পরীক্ষা হবে বোর্ড পরীক্ষায়, একদম সেটার মধ্যে একটা ফাইনাল মডেল টেস্ট হবে। এই তো, এই আর কি। আর ভর্তি হলে তোমরা এই যে প্রত্যেকটা টোটাল 42টা পরীক্ষা না, 42টা পরীক্ষার সাথে 42টা সলিউশন বুক পাবা। তারপর হচ্ছে এই যে কোয়েশ্চেন ব্যাংক পাবা 12টা প্রিন্টেড একদম, হ্যাঁ প্রিন্টেড বইগুলো পাবা প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা, এরকম।
তারপর কিছু তোমরা এখানে মাস্টার ক্লাস পাবা। এই মাস্টার ক্লাসগুলোতে বেসিক্যালি কিছু টপিক যেগুলো হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষার জন্য লাগবে, প্রত্যেকটাকে ভেঙে 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 ডিটেলসে বোর্ড কোশ্চেনের আলোকে আলোচনা করা হয়েছে। এগুলো তোমরা ভর্তি হওয়ার সাথে সাথে তোমাদের আইডিতে পেয়ে যাবা। আর সার্বক্ষণিক জ্ঞান সেবা তো থাকবেই। মানে হচ্ছে তোমার যদি কোনো কনফিউশন হয়, তাহলে যে কোনো সময় তুমি টাইপ করে আমাদের এক্সপার্ট টিচারকে জানাতে পারবা, ভয়েসের মাধ্যমে জানাতে পারবা, টেক্সটের মাধ্যমে জানাতে পারবা, ছবি আপলোড করতে পারবা। টিচার হচ্ছে তোমাকে আনসার দিয়ে দিতে পারবেন। ওকে, শুরু হচ্ছে এই যে 5 তারিখ থেকে, আগামী 5 নভেম্বর থেকে শুরু হচ্ছে তোমাদের পরীক্ষা। আর এটা হচ্ছে আমাদের গ্রুপ আর ইউটিউব চ্যানেল। যারা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকে কিছু জিনিস তোমরা শিখতে পারছো, বা যেগুলো পারতা সেগুলো আর একটু বেটার ভাবে ঝালাই করে নিতে পারছো। আজকে তোমাদের সাথে আমাদের ক্লাস হচ্ছে এতটুকুই। তো আমাদের 2টা ক্লাস হয়ে গেছে। কালকেও কিন্তু তোমাদের ক্লাস আছে ঠিক এই সময় 6টার সময়। কালকে কোন সাবজেক্ট? কালকে হচ্ছে ম্যাথ। হ্যাঁ, কালকে তোমাদের ম্যাথের ক্লাসটা হবে। তো সবাইকে সেটা জয়েন করার আমন্ত্রণ রইলো। আমরা আজকে এখানেই শেষ করি, ঠিক আছে? এই যে ব্রেক চাচ্ছিল এখন, একদম কালকে পর্যন্ত, কালকে 6টা পর্যন্ত ব্রেক। ওকে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।